আচ্ছা দেখ, ইনডাইরেক্ট ট্যাক্সের প্রথম ক্লাসটা হয়েছিল, ঠিক আছে? ইনডাইরেক্ট ট্যাক্সের প্রথম ক্লাস হয়েছিল, আজকে ইনডাইরেক্ট ট্যাক্সের সেকেন্ড ক্লাসটা করব, ঠিক আছে? আগের দিন এত অবধি হয়েছিল যে কি কি স্টেট আছে, কতগুলো স্টেট আছে, এগুলো নিয়ে ডিসকাশন করেছিলাম, ঠিক আছে? আজকে আজকে পড়বো যে জিএসটির কতগুলো আইন আছে, এইগুলো আমাদের পড়তে হবে। জিএসটির কতগুলো আইন আছে, এই দেখ এখানে লেখা আছে, জিএসটির কতগুলো আইন আছে, এগুলো সব পড়বো। এখান থেকে স্টার্ট করবো পড়া। বলছে দেয়ার আর, কি লেখা আছে, দেয়ার আর 35 জিএসটি অ্যাক্ট ইন ইন্ডিয়া, মানে ভারতবর্ষে 35খানা জিএসটির আইন আছে, ঠিক আছে? 35খানা জিএসটির আইন আছে। প্রথম জিএসটির আইনটা কি? প্রথম জিএসটির আইনটা হচ্ছে দ্য সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাক্ট 2017, ঠিক আছে? প্রথম আইনটা কি? সিজিএসটি অ্যাক্ট। কি বললাম? সিজিএসটি অ্যাক্ট 2017, ঠিক আছে? সিজিএসটি অ্যাক্টে কি ট্যাক্স হচ্ছে? সিজিএসটি ট্যাক্স হচ্ছে, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। তারপর পড়বো কি? স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাক্ট 2017। এরপরে যে আরেকটা অ্যাক্ট হচ্ছে সেটা হচ্ছে এসজিএসটি অ্যাক্ট। কতগুলো এসজিএসটি অ্যাক্ট আছে? 31খানা। 31খানা এসজিএসটি অ্যাক্ট, আলাদা করে পড়ার দরকার নেই। এটা সব স্টেটের একই মোটামুটি নিয়ম আছে। যেমন ধর আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, কেউ বিহারে আছে, কেউ মহারাষ্ট্রে আছে, ঠিক আছে? কেউ কেরলে আছে। তো আলাদা আলাদা স্টেটের অ্যাক্ট, ঠিক আছে? এটা হচ্ছে এসজিএসটি। নেক্সট কি আছে? দ্য ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাক্ট 2017, এটা হচ্ছে ইউটিজিএসটি অ্যাক্ট, ঠিক আছে? তাহলে কি কি অ্যাক্ট পড়লি? সিজিএসটি অ্যাক্ট, এসজিএসটি অ্যাক্ট, ইউটিজিএসটি অ্যাক্ট। এটা কি হচ্ছে? আইটিজিএসটি। আইটিজিএসটি কি? এই দেখ, ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাক্ট 2017, এটা হচ্ছে আইজিএসটি। তাহলে সিজিএসটি আইন কটা আছে? একটা আছে। তারপর ইউটিজিএসটি আইন কটা আছে? একটা আছে। আইজিএসটি আইন কটা আছে? একটা আছে। কিন্তু এসজিএসটি আইন আছে 31টা। আর হচ্ছে জিএসটি কম্পেনসেশন সেস, ঠিক আছে? এখানে আরেকটা আইন এসছে, সেটা কি? দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কম্পেনসেশন। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ করা। কাকে? স্টেটকে ক্ষতিপূরণ দেবে। কে দেবে ক্ষতিপূরণটা? কে দেবে? সেন্ট্রাল দেবে। এই অনুযায়ী একটা আইন হয়েছে, সেই আইনটার নাম কি? জিএসটি কম্পেনসেশন টু স্টেটস অ্যাক্ট 2017, অর্থাৎ জিএসটি কম্পেনসেশন শেষ সম্পর্কে এই আইনে লেখা আছে, ঠিক আছে? এই আইন একটা আছে। তো দেখ, এবার আমি কিছু কিছু জিনিস লিখে লিখে বোঝাচ্ছি, লিংক বলে পরে দেখে নেবে। দেখ এখানে কি লেখা ছিল, এখানে ভালো করে দেখতে হবে। এখানে এটা আমি আগের ক্লাসেও বলেছি, আবার আজকেও বলবো। ঠিক আছে, এটা আগের ক্লাসেও বলেছি, আবার আজকেও বলবো। লিস্ট অফ স্টেট, দেখতে পাচ্ছিস তো? লিস্ট অফ স্টেট, কতগুলো স্টেট আছে? কতগুলো স্টেট দেখতে পাচ্ছি এখানে? স্টেট কটা আছে? 28টা স্টেট আছে, ঠিক আছে? 28টা স্টেট। আমি আগের দিন বলেছিলাম, আমরা জিওগ্রাফি বই খুলি, জিওগ্রাফি বই বলছে আমাদের ইউনিয়ন টেরিটরি কতগুলো আছে? 8খানা, ঠিক আছে? আমরা যদি জিওগ্রাফি বুক খুলি, জিওগ্রাফি বুকে বলবে ইউনিয়ন টেরিটরি আছে 8খানা, এই 5খানা আর এই 3খানা, টোটাল 8খানা ইউনিয়ন টেরিটরি। আর হচ্ছে এখানে কটা? 28খানা হচ্ছে স্টেট আছে। যদি জিওগ্রাফি বই খুলিস, বাচ্চাদের জিওগ্রাফি বইগুলো আছে, দেখবি 9-10 এর বইয়ে, ওখানে লেখা আছে স্টেট কতগুলো আছে? 28খানা স্টেট আছে, কিন্তু ইউনিয়ন টেরিটরি আছে 8টা। কিন্তু জিএসটি আইন একটু চেঞ্জ আছে। জিএসটি আইনে বলে দিয়েছে যে দেখো, এই যে এইটা তো ইউনিয়ন টেরিটরি, এই তিনটাতে ইউনিয়ন টেরিটরি, দিল্লি, পুডুচেরি, ঠিক আছে, জম্মু এন্ড কাশ্মীর, কিন্তু এদের লেজিসলেচার মানে এদের এই সমস্ত স্টেটে না ভোট হয়, এই সমস্ত স্টেটে ভোট হয়। এই সমস্ত স্টেটে যেমন দিল্লি ভোট হয়, দিল্লির মুখ্যমন্ত্রী আছে। পুডুচেরিতেও ভোট হয় মুখ্যমন্ত্রী, জম্মু কাশ্মীরেও মুখ্যমন্ত্রী আছে, ভোট হয়, বিধানসভা ভোট হয়। কিন্তু এই সমস্ত এই ইউনিয়ন টেরিটরি যে 5টা আছে, এইগুলো কিন্তু পুরোপুরি সেন্ট্রালের কন্ট্রোলে, পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোলে। তাই এখানে কি লিখেছে? লিস্ট অফ ইউটি, লিস্ট অফ ইউনিয়ন টেরিটরি উইথআউট লেজিসলেচার। কি লেখা আছে? উইথআউট লেজিসলেচার, মানে এখানে কোনো বিধানসভা ভোট হয় না, ঠিক আছে তো? কিন্তু এখানে কি বলছে? এই 3টে ইউনিয়ন টেরিটরি কিন্তু উইথ লেজিসলেচার,
ঠিক আছে, তার মানে কি এদের বিধানসভা ভোট হয়। তাই এখানে যে 28টা স্টেট আছে, এখানে তোর 28টা স্টেট আছে, আর এখানে কটা স্টেট? তিনটে। এই তিনটে মিলে জিএসটি বলছে আমি 31খানা স্টেট বলবো, 31টা। কিন্তু এখানে যে ইউনিয়ন টেরিটরি বলো 5টা, টোটাল কটা হয়ে গেল? 31 5 36টা। ঠিক আছে, তো তো এখানে এটাই আমি বলছি, এটাই আর কি লিখতে চাইছি। করতে পারিস উইদিন স্টেট, ঠিক আছে, উইদিন স্টেট, ঠিক আছে, উইদিন স্টেট। এবার দেখ উইদিন স্টেট, তোরা তো নিশ্চয়ই এই কনসেপ্ট গুলো আগের ক্লাসে বলেছিলাম, আমি আবার আজকে বলছি একবার কথা, ঠিক আছে। যদি একই স্টেটের মধ্যে ট্রানজাকশন হয়, একটা স্টেটের মধ্যে ট্রানজাকশন হয়, সেক্ষেত্রে কি কি বলেছিলাম? একই স্টেটের মধ্যে ট্রানজাকশন হলে সেক্ষেত্রে হয় কি কি বলেছিলাম মনে আছে? একই স্টেট সিজিএসটি আর এসজিএসটি হয়, একই স্টেটের মধ্যে ট্রানজাকশন হলে তখন হয় সিজিএসটি আর এসজিএসটি। এই উইদিন স্টেট হলে হয় সিজিএসটি আর এসজিএসটি। একই স্টেটের মধ্যে ট্রানজাকশন হলে হয় সিজিএসটি আর এসজিএসটি। এইমাত্র বললাম উইদিন স্টেট, স্টেট কতগুলো আছে আমরা এইমাত্র বললাম 28টা তো আছে, প্লাস আরো 3টে ঢুকে গেছে, তাহলে 28 আর 3 31টা। আর ইউনিয়ন টেরিটরি কটা আছে বললাম? 5টা ইউনিয়ন টেরিটরি। নাম মনে না রাখলেও চলবে, ঠিক আছে, এইটুক জেনে রাখলে হবে। ইউনিয়ন টেরিটরি আছে 5টা। তো দেখ যদি ইউনিয়ন টেরিটরির মধ্যে ট্রানজাকশন হয়, এখানে বললাম উইদিন স্টেট, এবার যদি বলে উইদিন ইউনিয়ন টেরিটরি, উইদিন ইউনিয়ন টেরিটরির মধ্যে ট্রানজাকশন হলে সেক্ষেত্রে কি কি বসবে? একটা বসবে সিজিএসটি আর একটা কি বসবে? ইউটিজিএসটি। একটা সিজিএসটি আর একটা ইউটিজিএসটি। তো লিখছি, একটা বসবে সিজিএসটি আর একটা বসবে কি? ইউটিজিএসটি। ইউটিজিএসটি। তাহলে এটা কি বললাম? উইদিন স্টেট এন্ড উইদিন ইউনিয়ন টেরিটরি। এবার যদি বলা হয় উইথ আউট স্টেট, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মধ্যে, বা একটা ইউনিয়ন টেরিটরি থেকে আরেকটা ইউনিয়ন টেরিটরির মধ্যে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আইজিএসটি বসে। তাহলে কি লিখছি এখানে? আউটসাইড স্টেট, এখানে লিখছি আউটসাইড স্টেট বা আউটসাইড ইউনিয়ন টেরিটরির মধ্যে হলে সেক্ষেত্রে কি বসবে? আইজিএসটি। আইজিএসটি। তাহলে বুঝতে পারলি আইজিএসটি কখন বসবে? একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মধ্যে হলে। কি বললাম? এক স্টেট থেকে আরেক স্টেটের মধ্যে হলে, একটা স্টেট থেকে আরেকটা স্টেট, ধর কলকাতা থেকে বোম্বে, ঠিক আছে, এক্ষেত্রে বলবে আইজিএসটি। বা কলকাতা থেকে দিল্লি, আইজিএসটি, ঠিক আছে তো। বা বলতে কলকাতা থেকে দমন দিউ, যেটা আগের দিন বলেছিলাম, নগর হাভেলি, আন্দামান। তার মানে কি একটা স্টেট থেকে আর একটা ইউনিয়ন টেরিটরির মধ্যে হচ্ছে, ঠিক আছে। বা ধর দুটো ইউনিয়ন টেরিটরির নাম বল না, একটা দমন দিউ আর একটা কি বলেছিলাম বল, লাক্ষাদ্বীপ। তাহলে একটা ইউনিয়ন টেরিটরি থেকে আর একটা ইউনিয়ন টেরিটরি, এক্ষেত্রেও আইজিএসটি বসবে। তাহলে এইগুলো কেন পড়াচ্ছি জানিস? তোকে না 2-3 নম্বরের শর্ট কোশ্চেন দিয়ে দেয় পরীক্ষায়, এরকম একটা এক্সাম্পল বলে দেবে, এখান থেকে এখানে গুড সাপ্লাই হচ্ছে, কোন জিএসটি অ্যাপ্লিকেবল, এইগুলো তোকে জেনে রাখতে হবে, ঠিক আছে তো। তো এটা হয়ে গেল। টোকান হলে বলিস যে উপরে যদি দেখাতে হয়। সাপ্লায়ার, এখানে লিখছি কি সাপ্লায়ার, এখানে লিখছি কি সাপ্লায়ার, ঠিক আছে। এখানে লিখছি কি দেখ রেসিপিয়েন্ট, টার্ম গুলো সম্পর্কে বুঝবি, হ্যাঁ, সাপ্লায়ার, রেসিপিয়েন্ট, রেসিপিয়েন্ট, আর লিখছি ট্যাক্স। সাপ্লায়ার মানে বুঝবি কিন্তু, সাপ্লায়ার মানে কি বল এখানে? এখানে সাপ্লায়ার মানে কি? মানে যে সাপ্লাই করছে, যে সেলার, তাকে সাপ্লায়ার বলে। রেসিপিয়েন্ট যে যে আলটিমেটলি প্রোডাক্টটা নিচ্ছে, পারচেস করছে, ঠিক আছে। আর ট্যাক্স, ঠিক আছে। দেখ সাপ্লায়ার, সাপ্লায়ার ধর আছে কলকাতা, আচ্ছা দেখি কলকাতা লিখছি কেন, এই লিখে দিই, ওয়েস্ট বেঙ্গল লিখি, স্টেট দিয়ে লিখি বেটার হবে। তো সাপ্লায়ার লিখলাম ওয়েস্ট বেঙ্গল, রেসিপিয়েন্টও আছে ওয়েস্ট বেঙ্গল, বুঝতে পারলি ব্যাপারটা? সাপ্লায়ারও ওয়েস্ট বেঙ্গল, রেসিপিয়েন্টও ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। কারণ এই টার্মগুলো ভালো করে বুঝবি, এরকম টার্মই আসবে, সাপ্লায়ার আর রেসিপিয়েন্ট। সাপ্লায়ারও ওয়েস্ট বেঙ্গল, রেসিপিয়েন্টও ওয়েস্ট বেঙ্গল। তো বল এক্ষেত্রে কি ট্যাক্স বসবে? সিজিএসটি আর এসজিএসটি। তাহলে তুই বললি স্যার সিজিএসটি, একদম ঠিক, সিজিএসটি আর এন্ড এসজিএসটি, তাই তো। আমি এখানে লিখলাম, দেখ কি লিখছি, ভালো করে দেখ কি লিখলি, ওয়েস্ট বেঙ্গল এসজিএসটি, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল
SGST, ঠিক আছে? SGST কিন্তু ওয়েস্ট বেঙ্গল SGST, ঠিক আছে তো? আচ্ছা, নেক্সট হচ্ছে ধর ওয়েস্ট বেঙ্গল থেকে বিহার, ওয়েস্ট বেঙ্গল থেকে বিহার, তাহলে কি হবে? একটা স্টেট থেকে কি আছে, একটা স্টেট থেকে আরেকটা স্টেট, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? আইজিএসটি, আইজিএসটি, আইজিএসটি। আচ্ছা, এই আইজিএসটির টাকাটা কে পাবে জানিস তো? সেন্ট্রাল গভর্নমেন্ট পাবে। ধর সেন্ট্রাল গভর্নমেন্ট সাপোজ ধর আমি মানলাম 10,000 টাকা কালেক্ট করলো, 10,000 টাকা কি সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের ঘরেই রেখে দেবে? কি করবে 10,000 টাকা নিয়ে? কি করবে? 10,000 টাকার মধ্যে 5,000 টাকা নিজের ঘরে রাখবে, আর বাকি 5,000 টাকা কাকে দেবে বলতে পারবি? কাকে দেবে? এই দুজনের মধ্যে কাকে দেবে? এইটাই তো বলতে পারলি না, এটাই আসবে আজকে, এটাই আসবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। বাকি যে 5,000 টাকা রেসিপিয়েন্টকে দেবে, এটা মনে রাখবি কিন্তু আইজিএসটির ক্ষেত্রে এটা নিয়ম। ও আইজিএসটি টোটাল যত কালেক্ট করবে সেন্ট্রাল, ঠিক আছে, তার মধ্যে হাফ নিজের কাছে রাখবে, আর বাকি হাফ কাকে দিয়ে দেবে? রেসিপিয়েন্টকে দেবে, রেসিপিয়েন্টকে দেবে, এটা মাথায় রাখবি, রেসিপিয়েন্ট, ঠিক আছে? অর্থাৎ এরপরে আমরা পড়বো যে জিএসটি হচ্ছে একটা কনজাম্পশন বেসড ট্যাক্স, ওই কনসেপ্ট এখানে আসবে, কনজাম্পশন বেসড ট্যাক্স। তো এইগুলো বলবো, তাহলে বুঝতে পারলি এই পয়েন্টটা। নেক্সট পয়েন্ট চলে আয়। বল, দিল্লি টু দিল্লি, বল এক্ষেত্রে কি হবে? হ্যাঁ, সিজিএসটি আর একটা, না, দিল্লি তো ইউটিজি, ইউটির মধ্যে পড়ে না, দিল্লি তো ইউটির মধ্যে পড়ে না, লিখলাম না দিল্লি, দিল্লি কি ইউটির মধ্যে পড়ে? দিল্লি, পুডুচেরি আর জম্মু কাশ্মীর, ওদের লেজিসলেচার আছে, ওদের ভোট হয়, বিধানসভা ভোট হয়, তার মানে ওটা যাদের লেজিসলেচার তারা কিসের মধ্যে পড়ে যাবে? স্টেটের মধ্যে পড়ে যাবে, তাই তো? তাহলে সিজিএসটি আর দিল্লি এসজিএসটি। এই যে আমি তোকে কিছুক্ষণ আগে লিখলাম না, আমাদের এসজিএসটি আইন কটা পড়তে হবে? 31টা পড়তে হবে। কি করে 31টা হয়েছে? এই যে এই করে একটা একটা করে বাচ্চা 31টা, আলাদা কিছু নেই, একই জিনিস, ওই করে 31টা আইন। তো বুঝতে পারলি তো? নেক্সট একটা এক্সাম্পল বলছি, লেখ, চণ্ডীগড়, চণ্ডীগড় টু চণ্ডীগড়, চণ্ডীগড়, চণ্ডীগড় টু চণ্ডীগড়, ঠিক আছে তো? তো বল চণ্ডীগড় কিসের মধ্যে পড়ে? এটা কি স্টেটের মধ্যে পড়ে নাকি ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ে? ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ে। তাহলে কি বসবে এখানে? সিজিএসটি বসবে, আর কি বসবে? ইউটিজিএসটি বসবে, কারণ একই, একই তো ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ছে, তাই তো? তাহলে একই, একই স্টেটের মধ্যে হলে কি করতাম? সিজিএসটি এসজিএসটি, তাহলে এখানে হবে সিজিএসটি আর ইউটিজিএসটি, সিজিএসটি আর ইউটিজিএসটি। এই তো, আর একটা লাস্ট করে দিচ্ছি, আর করবো না। ইউপি থেকে দিল্লি, ইউপি থেকে দিল্লি, এটা বল দেখি কি হবে? সিজিএসটি আর, হ্যাঁ লিখবো সিজিএসটি, একটা হবে সিজিএসটি আর একটা দিল্লি এসজিএসটি। তাহলে ব্যাপারগুলো মাথায় ঢুকলো। ব্যাপারটা কি বলতে চাইছি আমি? এটাই তোকে ইচ্ছা করে দেখালাম যে 31টা কি করে আইন আছে, এরকম করে এক্সাম্পল তৈরি হয়েছে 31টা আইন। আচ্ছা বল দেখি এটার অ্যান্সারটা কি হবে? লিখছি না, মুখে বল। চণ্ডীগড় হচ্ছে, চণ্ডীগড় হচ্ছে সাপ্লায়ার, আর লাদাখ হচ্ছে রেসিপিয়েন্ট। চণ্ডীগড় হচ্ছে সাপ্লায়ার আর লাদাখ হচ্ছে রেসিপিয়েন্ট, অ্যান্সার কি হবে? চণ্ডীগড়, চণ্ডীগড় হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরি, লাদাখ হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরি, কিন্তু দুটো ইউনিয়ন টেরিটরি আলাদা, ডিফারেন্ট ইউনিয়ন টেরিটরি। তাহলে ডিফারেন্ট ইউনিয়ন টেরিটরির মধ্যে হলে কি হয়? দুটো ইউনিয়ন টেরিটরি, আইজিএসটি, আইজিএসটি। কি বুঝতে পারিস কি বললাম? প্রথমে বুঝতে অসুবিধা হয়েছিল। চণ্ডীগড় একটা ইউনিয়ন টেরিটরি, আবার লাদাখ হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরি, দুটোই তো ইউনিয়ন টেরিটরি, কিন্তু দুটো কি সেম ইউনিয়ন টেরিটরি? যদি সেম হতো তাহলে বলতে সিজিএসটি আর ইউটিজিএসটি, দুটো তো আলাদা, আর আলাদা হলে কি হয়? আইজিএসটি। মনে থাকবে তো এটা কি বললাম? ইচ্ছা করে এরকম কয়েকটা পয়েন্ট তোকে তুলে ধরলাম, কারণ এইগুলো লাস্ট 4-5 বছরে এরকম কিছু এক্সাম্পল তুলে দিয়েছিল পরীক্ষায়, শর্ট কোশ্চেন। এটাকে তুই অঙ্ক বললে অঙ্ক, এটাকে থিওরি বললে থিওরি, এরকম থিওরি পাবি কিন্তু, এরকম থিওরি অনেক পাবি, এরকম এক্সাম্পল দিয়ে দেবে, দুটো তিনটে দিয়ে দেবে, বলবে কি অ্যাপ্লাই হয়, এইগুলো তোকে দেবে কিন্তু, এরকম
এরকম তোকে শর্ট কোশ্চেন পেয়ে যাবে এগুলো, ঠিক আছে তো। আচ্ছা তাহলে এটা হলো টোকাটুকি হলো, তোদের টোকাটুকির কাজ কমপ্লিট হলো। এই দেখ জিএসটির ফুল ফর্মটা কি লেখা আছে দেখতে পাচ্ছিস তো, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এটা সম্পর্কে প্রত্যেকে জানা আছে, নলেজ আছে, এটা এমন কিছু বলার দরকার নেই। জিএসটির ফুল ফর্ম এবার পড়বো, জিএসটি কাকে বলে, বুঝিস তো। এটা তো তুই জিএসটি পড়ছিস তাই না, তোর ইনডাইরেক্ট ট্যাক্সের একটা পার্ট জিএসটি, তাহলে তো জানতে হবে জিএসটি কাকে বলে, তাই না। জিএসটি কাকে বলে, জিএসটি মানে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ঠিক আছে তো। এবার দেখ কি লেখা আছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সম্পর্কে। কি লিখেছি, জিএসটি ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স, একদম ঠিক। জিএসটি কি, জিএসটি হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স, জিএসটি হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। হুইচ হ্যাজ রিপ্লেস, এটা রিপ্লেস করা হয়েছে। আগে ভারতবর্ষে না বহু ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, কয়েকটি ইনডাইরেক্ট ট্যাক্সের নাম বলছি। আগের দিন বলেছিলাম ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাটের ফুল ফর্ম ভ্যালু অ্যাডেড ট্যাক্স। একটা ছিল সেন্ট্রাল সেলস ট্যাক্স, সিএসটি, ছিল এক্সাইজ ডিউটি, বহু কতগুলো নাম বলো, সার্ভিস ট্যাক্স ছিল, অনেক হাজার হাজার ইনডাইরেক্ট ট্যাক্স ছিল। তো সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্সকে একটা জায়গায় নিয়ে এসছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে জিএসটি, ঠিক আছে। সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্সকে একটা জায়গায় নিয়ে আসাচ্ছে, সব কটাকে আনতে পারেনি, ম্যাক্সিমামটাকে নিয়ে চলে এসছে। তাই এটাকে কি বলছে, জিএসটি হচ্ছে একজন ইনডাইরেক্ট ট্যাক্স হুইচ হ্যাজ রিপ্লেস মেনি ইনডাইরেক্ট ট্যাক্স ইন ইন্ডিয়া। ভারতবর্ষে আগে বহু ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, সবকটাকে রিপ্লেস করে জিএসটি নিয়ে এসছে। কিন্তু সবকটা কিন্তু জিএসটির মধ্যে আসতে পারেনি। ইনডাইরেক্ট ট্যাক্স ভারতে এখনো অনেক ইনডাইরেক্ট ট্যাক্স ভারতে চালু আছে, সবকটাকে এখনো আনতে পারেনি, সবকটাকে জিএসটির মধ্যে আনতে পারেনি, চেষ্টা চলেই যাচ্ছে, এখনো আনতে পারেনি, ঠিক আছে। আশা করা যাচ্ছে যেগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে নিয়ে আসবে, একদিনে আসবে না, টাইম লাগবে একটু, ঠিক আছে। তো বলছে কি, জিএসটি ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স হুইচ হ্যাজ রিপ্লেসড মেনি ইনডাইরেক্ট ট্যাক্স ইন ইন্ডিয়া। জিএসটি হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড ইন ইন্ডিয়া। আমি আগের দিন বলেছিলাম জিএসটি ভারতবর্ষে কবে থেকে চালু হয়েছিল মনে আছে? হ্যাঁ বল, কত? 2017, 1 জুলাই 2017 ভারতবর্ষে চালু হয়েছে। ডেটটা মনে রাখবি, 1 জুলাই 2017-তে। কিন্তু সব পুরো ভারতে চালু হয়েছে কবে, ইনক্লুডিং জম্মু কাশ্মীর? 7 তারিখ, 7 জুলাই 2017, ঠিক আছে তো। তো জিএসটি উইল এক্সটেন্ড টু হোল অফ ইন্ডিয়া। জিএসটি সারা ভারতে চালু আছে, সারা ভারতে, ইনক্লুডিং দ্য স্টেট অফ জম্মু এন্ড কাশ্মীর, ঠিক আছে। জম্মু এন্ড কাশ্মীরও জিএসটিটা চালু আছে, ঠিক আছে তো। 8 তারিখ হবে, দেখতে হবে 8 তারিখই মনে হয় হবে, 7 দিন পর 8 তারিখই হবে। আচ্ছা এবার কি লেখা আছে, এটা হলো প্রথম প্যারা লিখলাম। এবার এই যে জিএসটি যে ডেফিনেশনটা, এটা কিন্তু জিএসটি ডেফিনেশন দিইনি, এটা কি দিলাম, জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট, ডেফিনেশন না, এটা ইন্ট্রোডাকশন পার্ট। এবার কি বলছে, দ্য টার্ম জিএসটি ইজ ডিফাইন্ড। জিএসটি ডেফিনেশন আমরা কোথায় খুঁজে পাবো, জিএসটি ডেফিনেশন কোথায় খুঁজে পাবো, ভারতের সংবিধানে, ভারতীয় সংবিধানে পাবো। কি বললাম, জিএসটি ডেফিনেশন কোথায় খুঁজে পাবো, ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধানে কোথায়, এই দেখ আর্টিকেল নাম্বার 366(12) এতে বলা আছে, ভারতীয় সংবিধানে এখানে বলা আছে, ঠিক আছে। জিএসটি ডেফিনেশন টু মিন, কি মিন করছে, এনি ট্যাক্স অন সাপ্লাই অফ গুডস। এখানে তুই একটা কথা দেখবি, জিএসটি ডেফিনেশনে কোথাও সেল বলে ওয়ার্ড পাবি না, সেল বলে ওয়ার্ড পাবি না। এবং পরীক্ষা হলে ডেফিনেশন লেখার সময় সেল কোনো কারণে লিখবি না, নাম্বার কেটে দেবে, সেল লিখবেই না, সেল কথাটা লেখা যাবে না, ঠিক আছে। এখানে কি লেখা আছে, এনি ট্যাক্স অন সাপ্লাই অফ গুডস। এখানে একটাই কথা বলেছে বারবার, সাপ্লাই সাপ্লাই সাপ্লাই, অন্য কোনো কথা ইউজ করা যাবে না, সাপ্লাই কথাটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো এখানে কি বলছে, এনি ট্যাক্স অন সাপ্লাই অফ গুডস, গুডস যদি সাপ্লাই করিস, বা সার্ভিস অথবা কি, অর সার্ভিস, গুডস অথবা সার্ভিস, এই আমি তোকে পড়াচ্ছি, এটাকে কি দিচ্ছি, সার্ভিস দিচ্ছি, ঠিক আছে। গুডস যদি সাপ্লাই করিস মানে গুডস বেচলি, সার্ভিস সাপ্লাই করলি মানে সার্ভিস বেচলি, ঠিক আছে। গুডস সাপ্লাই কর অথবা সার্ভিস সাপ্লাই কর, অথবা বোথ, গুডসও সাপ্লাই করতে পারিস, সার্ভিসও সাপ্লাই করতে পারিস। এমন না যে শুধু গুডস সাপ্লাই করলে জিএসটি লাগবে না, সার্ভিস সাপ্লাই করলেও জিএসটি লাগবে, এবং দুটো সাপ্লাই করলে জিএসটি লাগবে, এইটা ডেফিনেশন, এটা হচ্ছে অরিজিনাল ডেফিনেশন, ঠিক আছে। এক্সেপ্ট কার উপর জিএসটি লাগবে না, বলে দিয়েছে, ট্যাক্স অন সাপ্লাই অফ দ্য অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন। মানে হিউম্যান কনজাম্পশন ভালো করে বুঝবি, দেখ অ্যালকোহলের ওপর, এখানে ভালো করে বুঝবি, এখানে অ্যালকোহলিক লিকার, আমি তোকে কিছু এক্সাম্পল দেবো। জানিস এই যে আমরা যে বডি স্প্রে ইউজ করি ওর মধ্যে অ্যালকোহল থাকে। আমরা যে দেখবি ওষুধের দোকানে যে টনিক পাওয়া যায়, টনিক, যে অনেকে টনিক খায়, ঠিক আছে, তো ওই টনিকের মধ্যেও কিন্তু অ্যালকোহল থাকে,
ওইগুলোর উপর জিএসটি লাগু হবে। কোন জিনিসের উপর জিএসটি লাগু হবে না, ভালো করে পড়। যে অ্যালকোহলের উপর জিএসটি, কোন অ্যালকোহলের উপর? যেটা মানুষ খায়, বুঝতে পারলি তো? যে অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন। এবার বলি স্যার ওই যে ধরুন টনিক, ওষুধের টনিক, ওটাও তো মানুষ খায়। কি নিয়ম করেছে কি, মানে এটা কি, এটা পুরোপুরি অ্যালকোহলিক লিকার, এটা পুরো পুরো অ্যালকোহলটাই খেয়ে নেবে, আর ওখানে কি কিছুটা অ্যালকোহল ওর মধ্যে মেশাবে। ব্যাপারটা বুঝতে পারছিস তো কি বললাম? অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন, এর ওপর জিএসটি লাগু নেই। যদি এর উপর, যদি সরকার যখন নিয়মটা নিয়ে এসেছিল বলতো, যদি বলতো এর উপর জিএসটি লাগু হবে, তাহলে জিএসটি আজকেও ভারতে আসতে পারতো না, আজকেও ভারতে আসতে পারতো না। এর পেছনে অনেক লজিক আছে। দেখ, অ্যালকোহল যে অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন, ভারতবর্ষে এমন কিছু স্টেট আছে যেখানে অ্যালকোহল তুই বিক্রি হয় না, মানে দারু দেখবি বিহার গুজরাট এদের নিষিদ্ধ ব্র্যান্ড, কিন্তু তুই ইউপিতে চলে যা, অবশ্যই বিক্রি হবে। তুই তুই কোথায় আছিস এখন? ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল তো চলবেই না যদি অ্যালকোহলিক লিকার, যদি যদি অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান, এটা যদি বলে দেয় এর উপর জিএসটি আজকাল চলবেই না, বন্ধ হয়ে যাবে। কেন? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যত টাকা ট্যাক্স কালেক্ট করে তার 30% টাকা নিয়ে আসে অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন। দশমী, বিশ্বকর্মা পুজো, বুঝতে পারছিস তো, দোল, আমি কি বলবো, এরকম প্রচুর প্রচুর অকেশন আছে, প্রচুর অকেশন আছে, ঠিক আছে তো? আচ্ছা গোয়ার মতন জায়গা বল, ও যদি বলে যে অ্যালকোহলিক লিকার ব্যান, তাহলে কি হবে? ও চলবে, ও চলে তো ওর উপর বেস করেই চলে। তাহলে কি বললাম? অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন। তো ওই সময় যখন এইগুলো এসেছিল তখন অনেক স্টেট বলছে না না, এটার উপর তো যদি বলতো এর উপর জিএসটি লাগু হবে, তাহলে হবে না। কেননা ম্যাক্সিমাম টাকা, এমন কিছু স্টেট আছে ম্যাক্সিমাম টাকা এখান থেকেই তোলে, অ্যালকোহলিক লিকার থেকেই ট্যাক্সের টাকা তোলে। কি অসুবিধা হবে? দেখ এখানে, দেখ লিখেছি, লেখাটা দেখতে বুঝতে পারবি, দেখ আমি করেছি, এই দেখ অ্যালকোহলিক, অ্যালকোহল, এই যে অ্যালকোহলিক লিকার, অ্যালকোহল দিয়ে যখন লিকারটা তৈরি হবে না, ম্যানুফ্যাকচারিং, যখন ম্যানুফ্যাকচারিং হবে না, ওর উপর কি বসে জানিস তো? এক্সাইজ বসে। এক্সাইজ, যখন অ্যালকোহল দিয়ে যখন লিকারটা তৈরি হবে, যে স্টেট তৈরি করবে সে তার উপর এক্সাইজ চাপাবে। তো একটা ট্যাক্স থেকে তো বঞ্চিত হয়ে গেল, এই ট্যাক্স তো পেত না। যদি এর উপর জিএসটি বসে তাহলে এই ট্যাক্স তো পাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু কি জানিস তো? এবার যখন এইগুলো বিক্রি করা হবে তার উপর ভ্যাট পাবে, ভ্যাটের টাকাটা কালেক্ট করতে পারবে। তাহলে কত জায়গা থেকে বঞ্চিত হলো? দু জায়গা থেকে বঞ্চিত হলো না? ওরা বলছে না, জিএসটি, এর উপর জিএসটি বসাতে দেবো না, এর উপর জিএসটি বসবে না, ঠিক আছে তো? তো ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টও মানলো যে না ঠিক আছে, তো কিছু করার নেই, মেনে নিল। তো এইটার উপর এখানে বলেই দিই যে ভারতীয় সংবিধানই এটা বলা আছে, ঠিক আছে, এর ওপর জিএসটি লাগু করা যাবে। তাহলে মনে রাখতে হবে কিন্তু তোকে, মনে রাখ, ভুলে গেলে তো চলবে না, এটা মনে রাখতে হবে। তুই যখনই ডেফিনেশন দিলে এই কথাটা তোকে লিখতে হবে। বা তোকে এই পরীক্ষা বলে না নন জিএসটি গুডস, এমন কিছু গুডস বলে যার উপর জিএসটি চালু নেই, তাহলে কি এটা বলতে পারি? এই একটা পয়েন্ট বলতে পারি, অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন। আগের বছর বা তার আগের বছর পরীক্ষায় দিয়েছিল, 2 নম্বর দিয়েছিল, বলছে নন জিএসটি গুডস লেখো দুটো। একটা তো হয়ে গেল অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন, আর একটা আস্তে আস্তে আসবে। আবার আবার যখন ওই পয়েন্ট পাবো তখন বলবো। তাহলে এটা তুই বুঝতে পারলি, অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন। বল, ক্লিয়ার হল এটা? দেখ এখানে, দেখ কি কি লেখা আছে, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তুলেছে জিএসটি রিলেটেড। কি লেখা আছে প্রথমে? দেখ প্রথমে কি লেখা আছে, বলছে
দেখ প্রথম পয়েন্ট কি বলেছে, ভালো করে পড়বি এক একটা করে। ইট ইজ মানে জিএসটি, ঠিক আছে, জিএসটি ইজ লেভিড, লেভিড মানে কি বলো, ধার্য করা। জিএসটি ধার্য করা হয়, আমি তো বললাম জিএসটি কার উপর চার্জ করা হয়, জিএসটি কার উপর চার্জ করা হয়, গুডস এর উপর চার্জ করা হয়, সার্ভিসের উপর চার্জ করা হয়, দুটোর উপরই চার্জ করা হয়। কি লিখেছে, ইট ইজ লেভিড অন সাপ্লাই অফ গুডস, গুডস সাপ্লাই করলে বা সার্ভিস সাপ্লাই করলে, গুডস সাপ্লাই করলেও জিএসটি চার্জ করা হয়, সার্ভিস সাপ্লাই করলেও তার উপর জিএসটি চার্জ করা হয়, অথবা বোথ, দুটোর উপরই জিএসটি চার্জ করা হয়। এটা কি, এটা এক ধরনের কি ট্যাক্স, এটা জিএসটি কি ধরনের ট্যাক্স, এটা এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স, জিএসটি এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স, আগেই বলেছি জিএসটি এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স বলেছি। 3 নম্বর, আচ্ছা জিএসটির টাকাটা পেমেন্ট করে কে, জিএসটি কে পেমেন্ট করে, আমি আগের দিন বুঝিয়েছিলাম, ইনডাইরেক্ট ট্যাক্স যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে বলতে পারবি জিএসটি টাকাটা কে পেমেন্ট করে। জিএসটি পে করে কারা, বল, জিএসটি পে করে কারা। আচ্ছা বাদ দে, নর্মালি ভাব, তুই ফোনের দোকানে গেলি, তুই ফোনের দোকানে গেলি, তুই ফোনের দোকান দিয়ে ফোন কিনলি, তাই তো, ফোনের দোকানে গিয়ে ফোন কিনলি, তাহলে তোর থেকে তো জিএসটি নিল, তো জিএসটির টাকাটা পে পে করছে গভর্নমেন্টকে, কে পে করছে, তুই পে করছিস নাকি দোকানদার পে করছে, তাহলে জিএসটি পে করে সাপ্লায়ার, কিন্তু বন করে কে, বিয়ার করে কে, কাস্টমার। এবার দেখ কি লেখা আছে, ইট ইজ পেড বাই সাপ্লায়ার, সাপ্লায়ার পে করবে কার উপর, অফ গুডস এন্ড সার্ভিস, এর উপর, গুডস এন্ড সার্ভিসের উপর জিএসটি সাপ্লায়ার পে করবে, অর বোথ, বাট বন বাই রেসিপিয়েন্ট, বন করবে কে, রেসিপিয়েন্ট, ঠিক আছে, রেসিপিয়েন্ট বা কাস্টমার যেটাকে বলিস। আচ্ছা জিএসটি কোথায় অ্যাপ্লিকেবল, জিএসটি কি পার্টিকুলার কোনো একটা স্টেটে অ্যাপ্লিকেবল, সারা ভারতবর্ষে অ্যাপ্লিকেবল, হোল অফ ইন্ডিয়া, ঠিক আছে, তো কি লিখেছে, অল ওভার ইন্ডিয়াতে জিএসটি অ্যাপ্লিকেবল। 5 নম্বর, ইটস মেন অবজেক্টিভ, ঠিক আছে, জিএসটির মেন উদ্দেশ্যটা কি, কি উদ্দেশ্য ছিল মনে পড়ে, মনে আছে কি বলেছিলাম, জিএসটির মেন উদ্দেশ্য, সবকটা ইনডাইরেক্ট ট্যাক্স কে এক জায়গায় নিয়ে আসা, তাই তো, তাই কি লিখেছে দেখ, বলছে ইটস মেন অবজেক্টিভ ইজ টু কনসলিডেট মানে মার্জ, মার্জ করে দেওয়া, এক জায়গায় নিয়ে আসা, অল ইনডাইরেক্ট ট্যাক্স ইনটু আ সিঙ্গেল ট্যাক্স, ঠিক আছে। নেক্সট 6 নম্বর, ইট ইজ আ টাইপ অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা এক ধরনের ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা এক ধরনের ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাড হলেই তো তোর জিএসটি হবে, বুঝবো, এক্সাম্পল দেবো, অঙ্ক নিয়ে আসবে, এটা হচ্ছে এক ধরনের ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আচ্ছা এখানে কি বলছে দেখ, এটা আমি একটা অঙ্ক করে বোঝাচ্ছি, কি লেখা আছে এটা, ইনপুট ট্যাক্স ক্রেডিট, ঠিক আছে, ইনপুট ট্যাক্স ক্রেডিট ইজ দ্য মেন ফিচার অফ জিএসটি, এইটা ইনপুট ট্যাক্স ক্রেডিটকে শর্টে বলা হয় আইটিসি, আইটিসি হচ্ছে জিএসটির মেন ফিচার্স, আইটিসি ইনপুট ট্যাক্স ক্রেডিট, অর্থাৎ এখানে না আইটিসির বেনিফিট পাওয়া যায়, আমি বলবো কি করে বেনিফিট পাওয়া যায়, জিএসটি পেড অন ইনপুট শ্যাল বি অ্যাডজাস্টেড উইথ জিএসটি পেবল অন আউটপুট, আমি আগের দিন বুঝিয়েছিলাম, আমি আবার আজকে বোঝাচ্ছি, আমি আবার আজকে বোঝাচ্ছি, ঠিক আছে, তো ধর, সাপোজ ধর একটা গুডস, ধর আমি কিনেছি কত টাকা দিয়ে, ধর 100 টাকা দিয়ে একটা গুডস কিনেছি, ঠিক আছে, 100 টাকা দিয়ে একটা গুডস কিনেছি, এবার ও 100 টাকা দিয়ে একটা গুডস কিনেছি, ঠিক আছে, এর ধর উপর ধর প্রফিট করলাম, বা ধর আমি ম্যানুফ্যাকচারিং করেছি, এটাও বলতে আমি ম্যানুফ্যাকচার করছি, 100 টাকা গুডস তৈরি করতে 100 টাকা লাগলো, আমি ধর 20 টাকা প্রফিট রেখে গুডসটা বিক্রি করি, সেল হচ্ছে কত, 120 টাকা, তাই তো, এবার যেটা সেল করি তার উপর কি হয়, জিএসটি চার্জ করতে হয়, জিএসটি চার্জ করতে হয়, তাহলে গুডস বেচলে তার উপর যে জিএসটি হয়, গুডস বেচলে তার উপর যে জিএসটি হয় তাকে কি বলা হয়, আমি আগের দিন বলেছিলাম, গুডস বেচলে তার উপর যে জিএসটি হয় তাকে বলা হয় আউটপুট জিএসটি, কোনো কিছু বিক্রি করলে তার উপর যে জিএসটি হয় তাকে বলা আউটপুট জিএসটি, ঠিক আছে, তো আউটপুট জিএসটি এখানে লিখলাম আউটপুট জিএসটি, গুডস বিক্রি করলে তার উপর যে জিএসটি তাকে বলে আউটপুট জিএসটি। আমাদের দেশে জিএসটি না কি কি রেট চলছে জানিস তো, মোটামুটি চলছে 5, 12, 18 আর 28, আমি মনে করলাম এর উপর কত পার্সেন্ট নেও, 12%ই নি, তাহলে 120 টাকার 12% কর, দেখ ক্যালকুলেটার নে, 120 টাকার উপর 12% কর, ক্যালকুলেটার নে দেখ, কত হচ্ছে,
টাকা 50 পয়সা, তাই তো? 14 টাকা 50 পয়সা, তাহলে কত হচ্ছে 120 আর 14 মানে 134 টাকা 50 পয়সা। ঠিক আছে তো? তার মানে কি, এটা ধর একটা পার্টি এ, ঠিক আছে, এ তৈরি করলো, এ তৈরি করে কাকে বিক্রি করলো, ধর এ ধর বিক্রি করলো বিকে, এ ধর বিকে বিক্রি করলো, তাই তো? তাহলে বির কেনা দাম কত, কস্ট বলতে পারি, বির কস্ট কত, বির কস্ট কত, এটা এটা ধরিস না 120, বি কিনেছে 120 টাকা দিয়ে, এবার বি এটাকে প্রফিট রাখবে কিছু, বি ধর 30 টাকা প্রফিট করলো, বি ধর প্রফিট করলো কত, 30 টাকা প্রফিট করলো, 30 টাকা প্রফিট করে কত টাকা সেল হলো, 150 টাকা সেল হলো। এবার ও তো আবার কাউকে না কাউকে বিক্রি করবে, যাকে বিক্রি করবে তার থেকে কি নেবে, জিএসটি নেবে। তার মানে বি ধর বি বিক্রি করলো, ধর সি কে বিক্রি করলো, তাহলে বি যদি সি কে বিক্রি করে তাহলে বি জিএসটি টাকাটা কার থেকে নেবে, তাহলে বি যে জিএসটিটা নিল এটাকে কি জিএসটি বলে, আউটপুট জিএসটি। বল বুঝতে পেরেছিস কি বুঝিসনি? আমি যদি গুডস বিক্রি করি তার উপর তো জিএসটি নেব, তাহলে গুডস বিক্রি করলে যে জিএসটি নিই তাকে কি জিএসটি বলে, আউটপুট জিএসটি। আবার আউটপুট জিএসটি হচ্ছে, মনে করছি 12%ই চলছে, 12%, তাহলে 150 12% করে দেখ কত হচ্ছে, 18 টাকা নাকি, 18 টাকা, তাহলে কত হচ্ছে 168 টাকা। খুব ভালো করে বুঝবি কিন্তু এইবার, কিন্তু এই আমি আইটিসির কথাটা বলছি না, ভালো করে বুঝবি। আচ্ছা ভালো করে বল, এই যে বির কথা যদি বলি, আমি যে বির কথা যদি ভাবি, তাহলে বি গুডস যখন কিনেছিল তখন আমি যদি গুডস কিনি আমাকে জিএসটি দিতে হবে, আমি যদি গুডস কিনি আমাকে জিএসটি দিতে হবে। তার মানে আমি মানে এখানে বি, বি যখন গুডস কিনেছিল তখন কত টাকা জিএসটি দিয়েছিল বল দেখি, দেখে বলতে পারবি? দেখ ও 14 টাকা 50 পয়সা বললো, এটা কি ক্লিয়ার হয়েছে? ঠিক বলেছে ও অ্যান্সার, ও ঠিক বলেছে, বাট তোরা বুঝতে পারলি কিনা দেখ, বি বি তো এই গুডসটা বিক্রি করলো, আলটিমেটলি বি গুডসটা সি কে বিক্রি করলো, তা বি কি করে বিক্রি করলো, ও তো বি কিনেছিল, কার থেকে কিনেছিল, তো এর থেকে যখন বি গুডসটা কিনলো তখন বি এ কে কত টাকা জিএসটি দিয়েছিল, 14.5। তাহলে আমি কি এখানে বলতে পারি, বির কথা করছি, হ্যাঁ বি, বি যখন গুডস কিনেছিল, গুডস কেনার সময় তো জিএসটি দিতে হয়, গুডস কেনার সময় যে জিএসটি দিই তাকে বলে ইনপুট জিএসটি, কেনার সময় জিএসটি কে বলে ইনপুট জিএসটি। তাহলে বি যখন গুডস কিনলো এর থেকে তখন এ কে জিএসটি দিয়েছিল কত, 14.5। এবার বি যখন এই গুডসটাই যখন বিক্রি করলো, কাকে বিক্রি করলো, সি কে, তখন সি থেকে কত টাকা জিএসটি নিয়েছিল, 18 টাকা, এটাকে কি জিএসটি বলে, আউটপুট জিএসটি, আউটপুট জিএসটি কত, 18 টাকা। আমি আগের দিন বলেছিলাম, আমি আবার বলছি। এবার দেখ বি যেহেতু সি থেকে 18 টাকা জিএসটি নিল, এবার গভর্নমেন্ট বি কে বললো তুমি তো সি কে গুডস বিক্রি করেছো, তুমি জিএসটি 18 টাকা নিয়েছো, এটা তো আমার টাকা, তুমি আমাকে দিয়ে দাও। তখন বি গভর্নমেন্টকে কি আনসার দিল, বললো আমি তো অলরেডি 14.5 দিয়ে দিয়েছি। তখন গভর্নমেন্ট বললো তুমি তাহলে বাকি টাকা দাও, তাহলে বাকি রইলো কত টাকা, 3.5 টাকা, 3.5 টাকা। এই টাকাটা পেমেন্ট করবে বি, কাকে, গভর্নমেন্টকে পে করবে, এটাকে বলা হয় জিএসটি পেবেল, এটাকে বলা হয় জিএসটি পেবেল। এর উপরই একটা চ্যাপ্টার আসবে কয়েকদিন পরে, আসবে 10 মার্কসের অঙ্ক আসবে এখান থেকে, 10 থেকে 15 মার্কসের অঙ্ক আসবে, ঠিক আছে, এই টপিকে এরকমই হবে অঙ্ক। জিএসটি পেবেল কি করে হলো, 18 মাইনাস 14.5 ইকুয়াল টু 3.5, 18 মানে হচ্ছে আউটপুট আর 14.5 মানে ইনপুট, ঠিক আছে। এইটাই হচ্ছে, এই যে তুই যে মাইনাস করলি না, মাইনাস সবাই করতে পারে না, এই 14.5 সবাই মাইনাসের ফেসিলিটি পাবে না, যারা রেজিস্টার্ড ডিলার তারাই পাবে মাইনাসের ফেসিলিটি, মাইনাসের ফেসিলিটি সবাই পায় না, এটাকেই বলে আইটিসি, অর্থাৎ জিএসটি করা থাকলে না তুই আইটিসির বেনিফিট পাবি, আইটিসি। এটাই আমাদের এই নোটে লেখা আছে, দেখ এই নোটে এই কথাটাই লেখা আছে, কি লেখা আছে দেখ, ইনপুট ট্যাক্স ক্রেডিট ইজ দ্য মেন ফিচার অফ জিএসটি, জিএসটির মেন ফিচার হচ্ছে আইটিসি ক্রেডিট, ঠিক আছে তো। জিএসটি পেড অন ইনপুট, জিএসটি পেড অন ইনপুট শ্যাল বি অ্যাডজাস্টেড উইথ জিএসটি পেবেল অন আউটপুট, ঠিক আছে। এই দেখ ইনপুটের উপর যে জিএসটিটা, ঠিক আছে, ইনপুটের উপর যে জিএসটি সেটা অ্যাডজাস্ট করবি কার সঙ্গে, জিএসটি পেবেল অন আউটপুট। আচ্ছা 7 নম্বর, 8 নম্বর পয়েন্ট কি বলেছে, জিএসটি এটা বোঝাতে হবে, হ্যাঁ, জিএসটি এলিমিনেট কাসকেডিং এফেক্ট অফ ট্যাক্স। লাইনের মানে খুব ভালো পয়েন্ট, খুব ভালো করে পড়বি কিন্তু এই পয়েন্টটা, তোর পরীক্ষায় আলাদা করে দিতে পারে, যে একটা শর্ট নোট দিয়ে দিল যে তুমি এক্সপ্লেন করো, এটাকে বলতে পারি যে জিএসটি এলিমিনেট কাসকেডিং এফেক্ট অফ ট্যাক্স, লাইন তুলে দিল, বলে এক্সপ্লেন 2-3 নাম্বার দিয়ে দিল। মানে কি, আগে না ট্যাক্সের ওপর ট্যাক্স বসতো, আগে ট্যাক্সের ওপর ট্যাক্স বসতো, এখন সেটা উঠে গেছে জিএসটি আসার পর। বোঝাচ্ছি, আমি একটা অঙ্ক দিয়ে বোঝাচ্ছি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে।
একটা অঙ্ক দিয়ে বোঝাচ্ছি। এটা টুকবি দেখতে পারিস, এইটা না, এরপর টুকিস না, তুই বুঝতে পারবি না পরে থিওরিটা, এটা খুব ইম্পর্টেন্ট থিওরি। এর উপর 18% কত দেখি, 125-এর উপর 18%, 125-এর উপর 18% কত দেখি, ক্যালকুলেটর নে, 125-এর উপর 18%, 22.5 কত হচ্ছে, 147.5। রিটেলার, এবার এর উপর 18% কর, 18 দুগুণে 36, এই তো ঠিক আছে, এত অব্দি এটা বোঝাচ্ছি। ম্যানুফ্যাকচারার গুডস তৈরি করলো, গুডস তৈরি করে কাকে বেচলো, হোলসেলারকে বেচলো, হোলসেলার আবার কাকে বিক্রি করলো, রিটেলারকে, রিটেলার কাকে বিক্রি করছে, কনজিউমারকে। কি বল, কিছু বলছিস? ওটাই বলছি, ওটাই বলছি, আমি বলছি, বোঝাচ্ছি, দেখ আমি বোঝাচ্ছি কাস্কেডিং এফেক্টটা ভালো করে বোঝ। ম্যানুফ্যাকচারার গুডস তৈরি করে হোলসেলারকে বেচলো, হোলসেলার রিটেলারকে বেচলো, রিটেলার কনজিউমার বা কাস্টমারকে বেচলো, এরকম চেনে হয়, চেনে হয়, গুডস কেনা বাজার এরকম চেনে হয়। এবার দেখ, ম্যানুফ্যাকচারার গুডসটা তৈরি করলো 100 টাকা দিয়ে, ঠিক আছে, গুডস তৈরি করে, ঠিক আছে, ও যখন হোলসেলারকে বিক্রি করলো, ও এর উপর, কারণ এই প্রোডাক্টের উপর 18%, এই প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের উপর 18% জিএসটি, এই প্রোডাক্টের উপর 18% জিএসটি, তাহলে 100-র 18% 118 টাকা, ঠিক আছে। তো এইবার হোলসেলারকে, ম্যানুফ্যাকচার যখন হোলসেলারকে গুডসটা বিক্রি করলো, গুডসটার দাম 100 টাকা, 100 টাকা, মানে ভাব, ম্যানুফ্যাকচারার হোলসেলারের কাছ থেকে 100 টাকাই নিচ্ছে, 100 টাকা নিজের ঘরে রাখবে, বাকি 18 টাকা গভর্নমেন্টকে দেবে, মানে ওর কাছে কত রইলো, ম্যানুফ্যাকচার কত পাচ্ছে, 100 টাকা পাচ্ছে। তার মানে হোলসেলার অ্যাকচুয়ালি কিনলো কত টাকা দিয়ে, 100 টাকা দিয়ে কিনলো। এবার এই প্রোডাক্টটা ও যখন রিটেলারকে বিক্রি করবে, 25 টাকা প্রফিট রেখেছে, মানে 125 টাকায় বিক্রি করছে, বুঝতে পারলি ব্যাপারটা কি, এটা হচ্ছে অরিজিনাল প্রাইস, এটাকে অরিজিনাল প্রাইস বলে না, ঠিক আছে। তো তাহলে 125 টাকা কি করে হলো বুঝতে পারলি, হোলসেলার ম্যানুফ্যাকচারের কাছ থেকে 100 টাকায় গুডস কিনে 25 টাকা প্রফিট করেছে, তাহলে 125 টাকা হলো, বোঝা গেল 125 টাকা। এবার হোলসেলার রিটেলারকে কত টাকায় বিক্রি করেছে, 125 টাকার প্রোডাক্টটা 200 টাকায় বিক্রি করে 75 টাকা প্রফিট করে দিল, কি বললাম বুঝলি, 75 টাকা প্রফিট করে দিল।
তার মানে এর ওপর 18%, এর ওপর 18% হলো, আবার এর ওপর 18% হলো। ব্যাপারটা বুঝতে পারলি তো? তো দেখ, তাহলে এখানে ব্যাপারটা বুঝবি ভালো করে। এই যে ম্যানুফ্যাকচারার যে হোলসেলার থেকে 18 টাকা জিএসটি নিল, ওই 18 টাকা জিএসটি কাকে দেবে? গভর্নমেন্টকে দেবে, ঠিক আছে তো? এবার হোলসেলার হোলসেলার যখন রিটেলারকে বিক্রি করলো, তখন রিটেলার থেকে কত টাকা জিএসটি নিল? 22 টাকা 50 পয়সা। এই টাকাটা কাকে দেবে? গভর্নমেন্টকে দেবে। তো এইগুলো পাটে পাটে বলছি, গভর্নমেন্ট আলটিমেটলি কত পাবে জানিস? গভর্নমেন্ট কত পাবে বলতে পারি? গভর্নমেন্ট কত পাবে টোটাল? বলছি গভর্নমেন্ট টোটাল কত পাবে? 36 টাকা পাবে। গভর্নমেন্ট টোটাল 36 পাবে, বুঝিস নি কি বললাম? 18 টাকা পেলো, এই স্টেজে পাবে 4 টাকা 50 পয়সা। ঠিক আছে, বুঝিস? আমি করে করে দেখাচ্ছি, চিন্তা নেই। আলটিমেটলি গভর্নমেন্টের কাছে 36 টাকাই ঢুকবে। গভর্নমেন্টের কাছে জানিস গভর্নমেন্টকে ট্যাক্স কে দেয়? কনজিউমারই দেয়। আর কনজিউমার থেকে রিটেলার কত টাকা নেবে? 36 টাকা নেবে। এই 36 টাকা গভর্নমেন্ট পাবে। কিন্তু ম্যানুফ্যাকচারার প্রথমে হোলসেলার থেকে 18 টাকা পেয়েছিল, 18 টাকা গভর্নমেন্টকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার হোলসেলার যখন রিটেলারকে বিক্রি করলো, কত টাকা জিএসটি নিয়েছিল? 22 টাকা 50। এবার গভর্নমেন্ট আবার হোলসেলারের কাছে 22 টাকা 50 টাকা 50 জিএসটি চেয়েছে। ও বলবে আমি তো 18 টাকা দিয়েই দিয়েছি, তাহলে বাকি আর কত দেবে? 4.5 টাকা। বুঝতে পারলি ব্যাপারটা? এইবার গভর্নমেন্ট আবার রিটেলারের কাছে 36 টাকা চাইবে। রিটেলার বলবে আমি তো 22 টাকা 50 পয়সা দিয়ে দিয়েছি, তাহলে বাকি টাকাটা। এইগুলো পাটে পাটে বলবো, বুঝতে পারছিস কি বলছি? দেখবি কিন্তু। কত হচ্ছে বলতো? এটা 23 13 টাকা 50 পয়সা। এবার তুই হিসাব করে দেখ 36 হচ্ছে কিনা। 18 টাকা, 4 টাকা 50 পয়সা, 13 টাকা 50 পয়সা। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছিস ব্যাপারটা? আমি কি বলতে চেনটা তোরা কি ভাবছিলি যে গভর্নমেন্ট পাবে 18 টাকা, এটা এটা তিনটে পাবে? না, এত টাকা পায় না। গভর্নমেন্ট 36 টাকা পায়। 36 ব্রেকআপটা দেখ। ম্যানুফ্যাকচারার থেকে পেলো কত টাকা? 18 টাকা। হোলসেলার থেকে পেলো কত? 4.5 টাকা। রিটেলার থেকে পেলো 13 টাকা 50 পয়সা। দেখতে পেয়েছিস ব্যাপারটা? টুকেন এটা। তাহলে এখানে লাস্টে দেখিয়ে দিই গভর্নমেন্ট কত টাকা পেলো টোটাল। 18 টাকা প্লাস 4 টাকা 50 পয়সা প্লাস 13 টাকা 50 পয়সা, টোটাল 36 টাকা পেলো। এটা হচ্ছে জিএসটি আসার পর এই নিয়মটা হয়েছে। এটা অনেক ভালো নিয়ম। আগে কেমন ছিল জানিস? আমি দেখাচ্ছি, আমি পুরো করে করেও দেখাবো। আগে কেমন ছিল? এই যে 100 টাকা ছিল প্রথমে, তারপর জিএসটি 18 টাকা হলো তো 118 টাকা। আগে এই 118 টাকার উপর আবার পরে স্টেজ জিএসটি বসতো। এই যে 18 টাকা, এই 18 টাকার উপর জিএসটি বসতো। আমি বোঝাবো এটা, এই ব্যাপারটা আর একটু ডিটেলস এ ধরে ধরে বোঝাবো, তাহলে তুই ব্যাপারটা বুঝতে পারবি। এটা এটা রাখ, আমি বলছি। আগে এত অব্দি টুকে নে, বলছি এটা দেখে নে। যে আগে কি হতো দেখ, আগে আগে কি হতো দেখ। আগে ম্যানুফ্যাকচার কথা যদি বলি, ম্যানুফ্যাকচারার কোনো গুডস তৈরি করলো। আগে কি হতো ভালো করে দেখে নে। ম্যানুফ্যাকচারার কোনো গুডস তৈরি করতো, ঠিক আছে? গুডস তৈরি করতে ধরো 100 টাকা লাগলো। এবার যে গুডসটা তৈরি করতো না, তার উপর কি বসতো? আমি কিছুক্ষণ আগে বললাম, কোনো গুডস তৈরি করলে তার উপর কি বসতো? এক্সাইজ। এক্সাইজ ডিউটি বসতো। এক্সাইজ ডিউটি, কোনো গুডস তৈরি করলে তার উপর এক্সাইজ ডিউটি বসতো। তাহলে এক্সাইজ ডিউটি ধর, সাপোজ ধর 20%, তাহলে 120% কত হলো? 120, ঠিক আছে? এবার ধর যেই প্রোডাক্টটা, তার উপর ধর কত পার্সেন্ট জিএসটি? ধর 18% জিএসটি। 18% জিএসটি। আচ্ছা জিএসটি কেন বলি? জিএসটি তো আগে ছিল না। আগে কি ছিল? আগে ভ্যাট ছিল। আগে ভ্যাট ছিল, ভ্যাট। এবার ধর ভ্যাটের পার্সেন্টেজ, ধর ভ্যাটের পার্সেন্টেজ 12% ধরলাম। 12% ছিল আগে একটা সময়।
12% ছিল, অনেক ছিল, 12.5 ছিল, তারপর 13.5 হলো, তারপর 14.5 হলো, এরকম ছিল। তো 12.5 ছিল, 12.5ই ধরলাম। তো এর উপর চাপা 120-র উপর 12.5 চাপা, 120-র উপর 12.5 চাপা, কত হচ্ছে? 15 টাকা। 15 টাকা, তাহলে কত হলো? 120 আর 15, 135। ব্যাপারটা বোঝ। এখানে 15 টাকা কার উপর চাপানো হয়েছে দেখতে পাচ্ছি? 12.5 কার উপর চাপানো হয়েছে? 15 টাকা বলতে পারবি? 12.5 কার উপর? তুই দেখবি 15 টাকা কি করে বেরোলো, তোকে একটা ব্রেক করে দেখাচ্ছি। তুই 100-র উপর 12.5 চাপালে কত হয়? 12.5 টাকা। আবার এই 20 টাকার উপর 12.5 চাপা কত হচ্ছে দেখ? 2 টাকা 50। তাহলে টোটাল কত? 15 টাকা হলো। তাহলে এই 15 টাকা আলটিমেটলি ভ্যাট কার উপর চাপানো হয়েছিল? এক্সাইজের উপরে চাপানো হয়েছে, ঠিক আছে? 100 টাকার উপরে চাপানো হয়েছে, আবার এক্সাইজের উপরে চাপানো হয়েছে। তাহলে এখানে বলছে কি, আগে কি হতো? ট্যাক্সের উপর ট্যাক্স বসতো, এক্সাইজ ডিউটি এক ধরনের ট্যাক্স, ট্যাক্সের উপর ট্যাক্স বসতো। এখন এটা উঠে গেছে, ট্যাক্সের উপর ট্যাক্স বসে না। এটাই বলছে কাসকেডিং এফেক্ট অফ ট্যাক্স। আগে ট্যাক্সের উপর ট্যাক্স বসতো, এখন কিন্তু ট্যাক্সের উপর ট্যাক্স বসে না। এর ফলে সুবিধা হয়েছে, আগে ট্যাক্সের উপর ট্যাক্স বসার ফলে জিনিসের দাম কি হতো জানিস? জিনিসের দাম কি হতো? বেশি হতো। এখন ট্যাক্সের উপর ট্যাক্স বসছে না, জিনিসের দাম তো অতটা বাড়বে না যে অনুযায়ী বাড়ার কথা। আগে ট্যাক্সের উপর ট্যাক্স বসতো, ভালো করে বোঝ, ট্যাক্সের উপর ট্যাক্স। আরো অসুবিধা ছিল আগে। আগে কি ছিল? আজকে ধর কোনো একটা ফোন আমার রাজ্যে যত % ভ্যাট রেট নেবে, তুই অন্য স্টেটে যাবি, ভ্যাট রেট আলাদা, ঠিক আছে? কিন্তু আজকে এখন বর্তমান দিনে ওই একটা ফোন তুই কলকাতা থেকে কেন, বা তুই পাটনা থেকে কেন, বা বোম্বে থেকে কেন, রেট সেম নেবে, রেট আলাদা হবে না। তাহলে একদিকে তো ভালো হয়েছে এটা, বুঝতে পারছিস? একদিকে না, আগে আগে কি ছিল? আগে ভালো ছিল না খারাপ ছিল, তোকে বুঝতে হবে। আগে অবশ্যই খারাপ ছিল, সেই তুলনায় অবশ্যই ভালো হয়েছে। অ্যাডভান্টেজ করতে গিয়ে তুই বুঝতে পারবি, অ্যাডভান্টেজ করতে গিয়ে তুই বুঝতে পারবি। এখানে এখানে কি বলেছে দেখ, তাহলে কি বললাম? জিএসটি এলিমিনেট কাসকেডিং এফেক্ট অফ ট্যাক্স। আগে ট্যাক্সের উপর ট্যাক্স বসতো, এখন সেই সিস্টেমটাই উঠে গেছে, এখন ট্যাক্সের উপর ট্যাক্স বসে না। তারপর বলছে কি, ইট ইজ আ ডেস্টিনেশন বেস কনজাম্পশন ট্যাক্স। আজকে শুরুতেই বললাম ডেস্টিনেশন বেস কনজাম্পশন ট্যাক্স, মনে পড়ছে? ধর কলকাতা, আমি কলকাতায় আছি, এবার ধর আমার একটা দোকান আছে, আমি ধর কাউকে, ধর আমার দোকানে কেউ একজন কাস্টমার আসলো, তোকে গুডস বিক্রি করলাম, সে ধর কোথাকার, ধর পাটনার। তার মানে কলকাতা থেকে পাটনায় গুডস বিক্রি করলে কোন জিএসটি অ্যাপ্লিকেবল? আইজিএসটি। তাহলে আইজিএসটি টাকাটা কি নেবে? পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নেবে। তা সেন্ট্রাল গভর্নমেন্ট যে পুরো টাকা নেবে, তার হাফ টাকা কাকে দেবে? আমাকে দেবে না, পার্টনার গভর্নমেন্টকে হাফ দেবে, আর সেন্ট্রাল হাফ লাগবে। এটাকে বলে কনজাম্পশন বেসড ট্যাক্স, ঠিক আছে? তো এটাকে বলে কনজাম্পশন বেসড ট্যাক্স। কিছু কিছু পয়েন্ট গুলো বুঝতে পারলি তো? আচ্ছা, এটা পরে বলবো, এই সার্ভিসের ডেফিনিশন পড়বো, পড়তে গিয়েই বলে দেবো তোকে। এটাই পরে পড়ছি, তার আগে না আরো কিছু লেখা আছে, এগুলো আমি পড়ছি। এই দেখ, এই যে এটা তোকে পড়ালাম, দেখ, এটা পড়ালাম কিছুক্ষণ আগে। হোয়াট ইজ জিএসটি? গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। কি বলছি? জিএসটি ইজ আ ডেস্টিনেশন বেস কনজাম্পশন ট্যাক্স, এইমাত্র বললাম। তাহলে জিএসটি কি? জিএসটি হচ্ছে ডেস্টিনেশন বেস কনজাম্পশন ট্যাক্স। বুঝতে হবে কিন্তু, এই ডেস্টিনেশন বেস কনজাম্পশন ট্যাক্স মানে কি? আলটিমেটলি গুডসটা কোথায় কনজিউম হয়েছে সেখানেই ট্যাক্সটা হবে। ধর কলকাতা থেকে পাটনায় আমি সেল করছি, কলকাতা থেকে কোনো গুডস পাটনায় সেল করছি, তাহলে লাস্টে কনজিউম কোথায় হলো? পাটনায় হলো। তাহলে এক্ষেত্রে তো আইজিএসটি বসলো, এই আইজিএসটি হাফ টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, আর বাকি হাফ টাকা পাটনার গভর্নমেন্ট মানে বিহার গভর্নমেন্টকে দিতে হবে। এটাকে বলে ডেস্টিনেশন বেস কনজাম্পশন ট্যাক্স। বোঝা গেল? হোয়াট ইজ ডেস্টিনেশন বেস কনজাম্পশন ট্যাক্স? ঠিক আছে তো? জিএসটি ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা কিসের ওপর বেস করে আছে? জিএসটি কিসের ওপর বেস? মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্সের প্রিন্সিপালের ওপর বেস, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এবার বলি স্যার ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি? কিছুক্ষণ আগে বোঝালাম, এই তখন বললাম না, আগেরটাই বললাম, তুই একটু অসুবিধা হচ্ছে বলিনি, আমি তোকে বলেছি, আরেকবার বলেছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভালো করে দেখবি। ভ্যালু অ্যাডেড ট্যাক্স কথাটা তখন বলিনি। দেখ, তোকে একদম পুরো প্রুফ করে দেখাবো। এখানে দেখ, 100 টাকা ছিল, আর বি কে যখন বিক্রি করলো, আচ্ছা এটা না, তারপরেরটা ম্যানুফ্যাকচারার, এটা কোন পরের পেয়েছিল না? এই দেখ, এই দেখ, ভালো করে দেখবি। এখানে ভ্যালু অ্যাড কত? যেখানে 100 ছিল,
এখানে 125, কতটা ভ্যালু অ্যাড হয়েছে? 25 টাকা। 25-এর 18% করতে পারবি? 25-এর 18% করতে পারবি? বল না, 25-এর 18% কর। 4.5 বেরিয়েছিল, 4.5। বুঝতে পারলি আমি কি বলতে চাইলাম? তারপর দেখ 125 ছিল 200 হলো, কতটা ভ্যালু অ্যাড হলো? 75-এর 18% কর, দেখ 13.5 বেরিয়েছে। জিনিসটা বুঝতে পারলি ওখানে কি ভ্যালু অ্যাডেড এর ব্যাপারটা কি বলেছে? ভ্যালু অ্যাডেড লাইনটার মানে বুঝতে হবে তোকে, ভ্যালু অ্যাডেড কি বলতে চাইছে। তাই এখানে কি বলেছে দেখ, কোথায় গেল লাইনটা লেখা, এই জিএসটি ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। জিএসটি ল emphasizes on voluntary compliances and on account based reporting and monitoring system. জিএসটি ল এটা তো পুরোপুরি দেখ, তোর যে কত টাকা জিএসটি হলো না, আজকে তোর কত টাকা জিএসটি হলো, তুই তো গভর্নমেন্টকে বলি, গভর্নমেন্ট জানতে পারবে না, তো কিন্তু বলতে হবে, তুই বলতে হবে হ্যাঁ এখনকার দিনে জিএসটি কেউ মানে গভর্নমেন্ট মনিটর করছে, তুই ঠিক বলছিস না ভুল বলছিস, ঠিক আছে। কি করে জিএসটি না এখন ফাঁকি দেওয়া যায় না, জিএসটি ফাঁকি দেওয়া যায় না, কারণ না জিএসটি যে পোর্টাল আছে না, আজকে ধর আমি ধর কাউকে গুডস বিক্রি করলাম, তাহলে আমি ধর এবছর কত টাকা সেল করলাম, আমি গভর্নমেন্টকে বললাম, সাপোজ ধর আমি 10 কোটি টাকা সেল করলাম, আমি গভর্নমেন্টকে বললাম 2 কোটি টাকা সেল করেছি, আমি মানে মানে এটা করতে পারবো না, কেননা আমি যাকে গুডস বিক্রি করেছি, আচ্ছা আমি গুডস বিক্রি করেছি মানে গুডস তো কিনেছি কারোর থেকে, আমি যার থেকে গুডস কিনেছি সে তো এন্ট্রি করেছে, সে তো তার রিটার্ন ফাইল করেছে, রিটার্ন ফাইল তো আমার নাম জমা করেছে, তাহলে আমি 10 কোটি টাকার গুডস কিনে, সাপোজ আর 10 কোটি টাকার গুডস কিনে 2 কোটি টাকার গুডস বিক্রি করে ওখানে ধরা পড়ে যাবো, মানে 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 কারচুপি করতে পারবো না, এখানে আমি কারচুপি করতে পারবো না। এখানে কি বলছে যে এখানে জিএসটি ল এমফাসাইজেস অন ভলেন্টারি কমপ্লায়েন্সেস, ঠিক আছে, এন্ড অন অ্যাকাউন্ট বেস রিপোর্টিং এন্ড মনিটরিং সিস্টেম, পুরো কিন্তু মনিটর করা হচ্ছে, ঠিক আছে। ইট ইজ আ কম্প্রিহেন্সিভ লেভি and emphasizes tax collection on manufacture or sale of goods, provision of services, ঠিক আছে। এখানে বলছে ট্যাক্স কালেকশন হবে ম্যানুফ্যাকচার অর সেল অফ গুডস এন্ড প্রভিশন অফ সার্ভিসেস, তুই যে সার্ভিসের উপর ট্যাক্স কালেকশন হবে, ঠিক আছে, তারপর তুই যে গুডস সোল্ড করবি, ঠিক আছে, তার উপর ট্যাক্স কালেকশন হবে, এটা কম্প্রিহেন্সিভ লেভি। নেক্সট বলতে চাইছে কি, জিএসটি অফার কম্প্রিহেন্সিভ এন্ড কন্টিনিউয়াস চেইন অফ ট্যাক্স ক্রেডিট ফ্রম দ্য প্রডিউসার পয়েন্ট, এটা অলরেডি আগে বলেছে, এই যে ম্যানুফ্যাকচার থেকে কোথায় যাচ্ছে হোলসেলার, হোলসেলার থেকে রিটেলার, রিটেলার থেকে কাস্টমার, এটাই বলতে চাইছে জিএসটি অফার কম্প্রিহেন্সিভ এন্ড কন্টিনিউয়াস চেইন অফ ট্যাক্স ক্রেডিট, চেইন বলেছে, ফ্রম প্রডিউসার পয়েন্ট অর সার্ভিস প্রোভাইডার পয়েন্ট আপ টু দ্য রিটেলার লেভেল স্ল্যাশ দিলে কনজিউমার লেভেল, দেয়ারবাই ট্যাক্সিং only the value added at each stage of supply chain, thus only the final consumer bear GST। তাহলে আলটিমেটলি জিএসটিটা বিয়ার করছে কি, ফাইনাল কনজিউমারই বিয়ার করছে, ঠিক আছে। চার্জ বাই লাস্ট সাপ্লায়ার ইন দা সাপ্লাই চেইন উইথ সেট অফ বেনিফিট অ্যাট অল দা প্রিভিয়াস স্টেজ। সেট অফ বেনিফিট কোনটা, ওই ইনপুট ট্যাক্স ক্রেডিট বলেছিলাম ইনপুট ট্যাক্স তুই মাইনাস করতে পারবি, অবশ্যই মাইনাস করতে পারবি, ইনপুট ট্যাক্সের বেনিফিট পাবি এখানে প্রিভিয়াস স্টেজে, ঠিক আছে। তো ধর প্রিভিয়াস স্টেজ কি ছিল, ম্যানুফ্যাকচারার রিটেলারকে না ম্যানুফ্যাকচারার হোলসেলারকে বেচলো, তাই তো, হোলসেলার আবার রিটেলারকে বেচলো, রিটেলার হোলসেলারের থেকে, রিটেলার যখন হোলসেলার থেকে কিনেছিল তখন কি ট্যাক্স দিয়েছিল, ইনপুট দিয়েছিল, আবার যখন রিটেলার যখন কাস্টমারকে বেচছিল তখন আউটপুট নিয়েছিল, তাহলে ও এখানে বেনিফিটটা পাবে, আইটিসি মাইনাস করতে পারবে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা, এটাই বলেছে। লাস্ট বলে 4 নম্বর, সিন্স অনলি দ্য ভ্যালু অ্যাডেড at each stage tax under GST, there is no tax on tax or cascading of tax under GST system। এখানে ট্যাক্সের উপর ট্যাক্স বসে না, এখানে ট্যাক্সের উপর ট্যাক্স বসে না, এখানে কিন্তু ট্যাক্সের উপর ট্যাক্স বসে না। পাঁচ নম্বর, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নেটওয়ার্ক মানে জিএসটিএন, এবছর 12 এ দিয়েছিল, এটা 4th সেমিস্টারে কোশ্চেনটা দিয়েছিল, হোয়াট ইজ জিএসটিএন, 2 মার্কস দিয়েছিল এটা, হোয়াট ইজ জিএসটিএন, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নেটওয়ার্ক, এটা কি জিএসটিএন, এটা জিএসটিএন কি বলতে একটা কোম্পানি, জিএসটিএন হচ্ছে একটা কোম্পানি, ঠিক আছে, জিএসটিএন হচ্ছে একটা কোম্পানি। বলছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নেটওয়ার্ক হ্যাজ বিন সেট টু প্রোভাইড শেয়ার আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সার্ভিসেস, এই যে সবাই যে জিএসটির কাজকর্মগুলো করছে, জিএসটি রিটার্ন জমা করছে, ওর তো একটা সাইড আছে, ঠিক আছে, এটা একটা কোম্পানি, ঠিক আছে, ওখানে গিয়ে সমস্ত কিছু, ওই পোর্টাল আছে, ওখানে গিয়ে তুই রেজিস্ট্রেশন করতে পারবি,
যারা জিএসটি রেজিস্ট্রেশন করতে পারবি, ওখানে গিয়ে রিটার্ন জমা করতে পারবে, সমস্ত কিছু ইনফরমেশন ওই সাইটেই সব আছে। ঠিক আছে, একটা পোর্টাল। Goods and Services Tax Network GSTN has been set to provide a share IT infrastructure and services to central and state government, taxpayer and other stakeholder for implementation of GST. তাহলে জিএসটি ইমপ্লিমেন্টেশনটা কারা কারা করছে? সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল এর মধ্যে, স্টেট গভর্নমেন্ট আছে, তারপর হচ্ছে মানে প্রাইভেট কোম্পানিও আছে এর মধ্যে, প্রাইভেট কোম্পানি ওর মধ্যে এইচডিএফসি আছে, অনেকে আছে। ঠিক আছে, এলআইসিআই আছে, অনেকে আছে প্রাইভেট স্টেক হোল্ডার। দ্য ফাংশন অফ জিএসটিএন, এই জিএসটিএন ফাংশনে কি কি ইনক্লুড আছে দেখ। এই তো একই কথা বারবার, 5 পয়েন্ট একই দুবার লেখা হয়ে গেছে। কি লেখা আছে? ফেসিলিটিং রেজিস্ট্রেশন, অর্থাৎ আজকে ধর তুই একজন ডিলার, তাহলে তোকে কি করতে হয়? জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে। তাই জিএসটি রেজিস্ট্রেশন করতে গেলে কোথায় কি করতে হবে? এখানে কি করতে, জিএসটিএন এই সাইটে ঢুকে তুই রেজিস্ট্রেশনটা করতে পারবি। ফরওয়ার্ডিং রিটার্ন টু সেন্ট্রাল অ্যান্ড স্টেট অথরিটি, তোর যে রিটার্নটা তুই সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টে তুই আপলোড করতে পারবি, রিটার্নটা জমা করতে পারবি। কম্পিউটেশন অ্যান্ড সেটেলমেন্ট অফ আইজিএসটি, তুই আইজিএসটিটা সেটেলমেন্ট করতে পারবি। ওই যেটা বললাম আইজি সেটেলমেন্টটা কি, কলকাতা থেকে পাটনায় গুডস বিক্রি করেছে, তার মানে কি কলকাতা থেকে পাটনায় গুডস বিক্রি করলে এক্ষেত্রে কোন জিএসটি অ্যাপ্লিকেবল? আইজিএসটি। তাহলে আইজিএসটি সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো টাকা কালেক্ট করবে। সেন্ট্রাল গভর্নমেন্ট যে পুরো টাকা কালেক্ট করলো তার মধ্যে হাফ টাকা পাটনা গভর্নমেন্ট মানে বিহার গভর্নমেন্টকে দিয়ে দেবে, বাকি হাফ টাকা কিন্তু নিজে নিয়ে নেবে। পুরো সেটেলমেন্ট এখানে গিয়ে ঢুকে যাবে, কিচ্ছু চেঞ্জ করতে হবে না, ফটাফট করে এন্ট্রি পুট করলে সব ধরা পড়ে যাবে এখানে। ঠিক আছে তো, ম্যাচিং অফ ট্যাক্স পেমেন্ট ডিটেল উইথ ব্যাংকিং নেটওয়ার্ক, আর বলছে প্রোভাইডিং ভেরিয়াস MIS report, management information system report to the central and state government based on taxpayer return information, এই কথাগুলো বলেছে। এবার এখানে তুই দেখ, এইটা ভালো করে পড়বো, জিএসটির কিছু সুবিধা, জিএসটির সুবিধা, এই পয়েন্টটা ভালো করে পড়তে, জিএসটি কি সুবিধা আছে। বেনিফিটস অফ জিএসটি, জিএসটি ইজ আ উইন উইন সিচুয়েশন ফর দ্য এন্টায়ার কান্ট্রি। জানিস যখন জিএসটি যখন লাগু হয়েছিল, কিছু লোকের কাছে খুব ভালো লেগেছিল, আবার কিছু লোকের কাছে খুব খারাপ লেগেছিল। তো জিএসটি লাগু হওয়ার পর কাদের কাছে খুব খারাপ লেগেছিল জানিস? জিএসটি আসার পর কাদের কাছে খারাপ লেগেছিল জানিস? জিএসটি আসার পর দেখ আমাদের মতন লোকের কাছে জিএসটি আসার পর খুব একটা খারাপ লাগেনি, খারাপ লেগেছিল কাদের জানিস? যারা বিজনেসম্যান, ওদের কাছে খারাপ লেগেছিল। কেন? জিএসটি যখন আসলো, জিএসটি হচ্ছে এমন একটা সিস্টেম, এখানে চুরি করতে পারবে না, জিএসটি চুরি করা যাবে না। আগে যে সিস্টেম ছিল, ভ্যাট ছিল, আরো যে সমস্ত সিস্টেম ছিল, সিএসটি ছিল, ওখানে প্রচুর চুরি করা যেত, ট্যাক্স প্রচুর চুরি করা যেত। জিএসটি আসার পর জিএসটি ট্যাক্স চুরি করা যায় না, এখানে পুরো অরিজিনালটা ধরা পড়ে যাবে, ট্যাক্স কখনো চুরি করতে পারবে না, জিএসটি তে ট্যাক্স চুরি করা যাবে না। ঠিক আছে তো, অর্থাৎ এখানে ট্যাক্স চুরির কোনো স্কোপই নেই জিএসটি তে। কিন্তু আগে যে সমস্ত সিস্টেম ছিল সেখানে ট্যাক্স চুরি করা যেত। কারা ঝামেলা করেছিল? যারা বিজনেসম্যান, ওদেরই তো ক্ষতি হয়েছে, ওরা তো ট্যাক্স চুরি করতে পারেনি। ঠিক আছে, পুরো অরিজিনালটা শো করতে হচ্ছে। তো এখানে বলছে জিএসটি ইজ আ উইন উইন সিচুয়েশন, ঠিক আছে, ফর দ্য এন্টায়ার কান্ট্রি। ইট ব্রিংস বেনিফিট টু অল স্টেক হোল্ডার অফ ইন্ডাস্ট্রি। ঠিক আছে, বলছে সমস্ত স্টেক হোল্ডারদের বেনিফিট হয়েছে। ইন্ডাস্ট্রি মানে দেখ জিএসটি আসলে কাদের কাদের কি কি সুবিধা হয়েছে, ইন্ডাস্ট্রির দিক দিয়ে দেখলে মানে যারা বিজনেস করে তাদেরও কিছু সুবিধা হয়েছে। ঠিক আছে, গভর্নমেন্টের তো অবশ্যই সুবিধা হয়েছে, কনজিউমার আমাদেরও সুবিধা হয়েছে। আমাদের কি সুবিধা জানিস তো? জিনিসের দাম কিন্তু অনেকটা কমেছে, হিসাব করে দেখলে জিনিসের দাম অনেকটা কমেছে জিএসটি আসার ফলে। জিএসটি না আসার ফলে আগে জিনিসের দাম একটু বেশি ছিল, সেটা আমি বলবো। আগে ভ্যাটের রেটটা একটু বেশি ছিল, ভ্যাটের রেট বেশি ছিল, জিএসটির রেট তুলনামূলক কম। ভ্যাটের রেট একটু বেশি ছিল, ভ্যাটের রেটটা না, পার্সেন্টেজ অফ ভ্যাট ওটা বেশি রেট ছিল, জিএসটি রেট তুলনামূলকভাবে কম, জিএসটির রেট তুলনামূলকভাবে কম। আগে ওই ভ্যাটের ওপর মানে ধর আগে ট্যাক্সের ওপর ট্যাক্স বসতো, এখন তো ট্যাক্সের ওপর ট্যাক্স বসে না। it will lower the cost of goods and services। এর ফলে কি হচ্ছে, এই জিএসটিটা লাগু হওয়ার ফলে গুডস এবং সার্ভিসের কস্টটা কি হয়েছে, কম হয়েছে। ঠিক আছে, গিভ আ বুস্ট টু ইকোনমি, এর ফলে না ইকোনমিটা বুস্ট হয়েছে, আমাদের দেশের অর্থনীতিটা অনেকটা এগিয়েছে, আমাদের দেশের অর্থনীতি অনেকটা এগিয়ে এসছে। ঠিক আছে, অর্থনীতি অনেকটা ডেভেলপ হয়েছে। and make the product and services globally competitive। ধর আগে কি হতো, যখন জিএসটি আসেনি বা বহু বছর আগে, এই যে আমাদের দেশে যে সরকার, যে বিজেপি গভর্নমেন্ট বা মোদি গভর্নমেন্ট, ও জানি একটা কথা বারবার বলে মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, এই কথাটা বলে।
জানি এটা কোথা থেকে এসছে? মেক ইন ইন্ডিয়া বলে, মেক ইন ইন্ডিয়া এই কথা বলে, মেক ইন্ডিয়ার কথা বলে মোদি গভর্নমেন্ট, কিন্তু এটা এসছে কিন্তু চায়না থেকে। চায়নায় কি করে? মেড ইন চায়না, মেড ইন চায়না মানে না, মেড ইন চায়না। ওখানে কি করতো, চায়না এক সময় খুবই গরিব ছিল, কিন্তু এখন কিন্তু ওদের ইকোনমি কিন্তু বিশাল স্ট্রং, ওদের ইকোনমি বিশাল স্ট্রং। ওরা কি করেছিল, ওরা চেয়েছিল, ওদের ওখানে না প্রচুর জমি আছে, এবার ওদের ওখানে যে লেবার পাওয়া যায় না, খুব কম দামে লেবার পাওয়া যায়, তো ওরা সমস্ত বিদেশকে, সমস্ত লোককে বলেছিল, মানে সমস্ত যারা ইন্ডাস্ট্রি করতে চায়, বিজনেস করতে চায়, যে আমাদের দেশে আসো, এখানে এসে তুমি বিজনেস করো, এখানে আমরা ট্যাক্স অনেক কম নেব, অত ট্যাক্স লাগবে না বাইরের মতন, এখানে অনেক ট্যাক্স কম আছে, ঠিক আছে? তো তো ওরা ওখানে এইভাবে কিন্তু ওদের ইকোনমিটা আস্তে, আর কম দামে লেবার পেয়ে যেত, ঠিক আছে, ম্যাটেরিয়ালটাও পেয়ে যেত, তো ওখানে প্রচুর প্রোডাকশন হতো, প্রচুর প্রোডাকশনটা যত, ওই দেশে যত প্রোডাকশন হবে না, সেই দেশের ইকোনমি তত ডেভেলপ হবে, প্রোডাকশন যত বেশি হবে তত ইকোনমি ডেভেলপ হবে, ঠিক আছে? তো তো এরকমই কিন্তু ইন্ডিয়াও এটা করার চেষ্টা করছে। ইন্ডিয়া চাইছে কি, ইন্ডিয়া চাইছে কি দেশেই প্রোডাক্ট তৈরি হোক, দেশে। আগে কি হতো, ধর সাপোজ ধর আমি তোকে বলছি, একটা প্রোডাক্ট, ধর প্রোডাক্টটা তৈরি করতে লাগছে 100 টাকা, এবং ওর ওপর ধর ভ্যাট বসতো, 14 টাকা ভ্যাট বসতো সাপোজ, তাহলে কত টাকা হতো? 114। কিন্তু বিদেশ থেকে ওই প্রোডাক্টটা গিয়ে বিদেশ থেকে নিয়ে আসতাম আমি, ওই প্রোডাক্টটা আমি তোর কত টাকায় পেয়ে যেতাম, ধর সাপোজ ধর 110 টাকায় পেয়ে যেতাম। তাহলে লোক দেশে তৈরি করবে নাকি বিদেশ থেকে কিনবে? বিদেশ থেকে কিনবে 110 টাকা। এবার ধর জিএসটি আসার পর, সাপোজ ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ধর ওই প্রোডাক্টটার দাম হয়ে গেল ধর কত, ওই প্রোডাক্টটা তৈরি হয়ে গেল ধর 106 টাকায় জিএসটি আসার পর, তাহলে তখন কি বিদেশ থেকে কিনবে নাকি দেশ থেকে কিনবে? তাহলে এখানে দেশের অর্থনীতিটা এগিয়ে গেল, দেশে অনেক লোকের চাকরির ব্যবস্থা হলো, প্রোডাকশন ভালো হচ্ছে। কিন্তু আগে কি হতো, যে না আমার আমার দেশ থেকে কেউ প্রোডাক্ট কিনছেই না, তাহলে আমি এখানে প্রোডাকশনটাই বন্ধ করে দেবো। জিএসটি আসার পর এই সুবিধাগুলো হয়েছে। এই যে এখানে লিখেছে তাই কি বলছে, ইট উইল লোয়ার কস্ট অফ গুডস এন্ড সার্ভিসেস, গিভ আ বুস্ট টু দা ইকোনমি এন্ড মেক দা প্রোডাক্ট এন্ড সার্ভিসেস গ্লোবালি কম্পিটিটিভ। এবার ওয়ার্ল্ড এর সঙ্গে তুই কম্পিটিশনে আসতে পারবি, ওয়ার্ল্ড এর সঙ্গে কম্পিটিশনে আসতে পারবি। এবার দ্য সিগনিফিকেন্ট বেনিফিট অফ জিএসটি আর ডিসকাস হিয়ার আন্ডার। প্রথম কি, ক্রিয়েশন অফ ইউনিফাইড ন্যাশনাল মার্কেট। জিএসটি আসার পর একটা ন্যাশনাল মার্কেট তৈরি হয়েছে। যখন জিএসটি আসেনি, যখন ভ্যাট ছিল, তখন ন্যাশনাল মার্কেট তৈরি হতে পারেনি, ন্যাশনাল মার্কেট তৈরি হতে পারেনি। কারণ কি, ধর আজকে ওয়েস্ট বেঙ্গলে প্রোডাক্টের যা দাম, ওই প্রোডাক্টটাই তুই যখন চলে যাবি বিহারে, ওর দাম আলাদা, তুই চলে যাবি যখন বোম্বেতে, ওর দাম আলাদা, তুই যখন যাবি ব্যাঙ্গালোরে, ওর দাম আলাদা, তুই চলে যাবি তিরুবনন্তপুরমে, ওর দাম আলাদা। এক একটা জায়গায় এক একটা রেট ছিল, কারণ আগে ভ্যাট কি ছিল, এক একটা স্টেটে এক একটা ভ্যাট রেট ছিল। তাহলে এটা আসার পর অনেক ভালো হয়েছে, এটাকে বলে ন্যাশনাল মার্কেট তৈরি হয়েছে। তুই একটা ফোন, যে কোনো একটা ফোন কিনবি, ধর তুই OnePlus একটা ফোন কিনবি, তুই ভারতবর্ষে যে কোনো স্টেটে যা, সব জায়গায় একই দাম, মানে দাম মানে কি, রেটটা পুরো সেম নেবে, চেঞ্জ হবে না, এটাকে বলে ন্যাশনাল মার্কেট। ন্যাশনাল মার্কেট তৈরি হয়েছে, ঠিক আছে। ক্রিয়েশন অফ ইউনিফাইড ন্যাশনাল মার্কেট, জিএসটি এম টু মেক ইন্ডিয়া, কি লিখে দেখিস, টু মেক ইন্ডিয়া। মোদি গভর্নমেন্টের এটাই উদ্দেশ্য, মেন উদ্দেশ্য, যে মেক ইন্ডিয়া। দেখবি মাঝে মাঝে টিভি খুলে দেখবি একটা দেয়, মেক ইন্ডিয়া একটা খুব দেয়, ঠিক আছে? তো কমন মার্কেট, একটা কমন মার্কেট হবে উইথ কমন ট্যাক্স রেট, এটাই ওর টার্গেট ছিল। কমন ট্যাক্স রেট হবে, ট্যাক্স রেট সবার জন্য সমান হবে, বুঝতে পারলি তো? সমস্ত জায়গায়, ভারতবর্ষের সব জায়গায় একটাই ট্যাক্স রেট চলবে, ঠিক আছে। এন্ড দ্য প্রসিডিওর এন্ড রিমুভ দ্য ইকোনমিক ব্যারিয়ার, দাস পেইং দ্য ওয়ে অফ ইন্টিগ্রেটেড ইকোনমি এট দ্য ন্যাশনাল লেভেল। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, ইউনিফাইড ন্যাশনাল মার্কেট। এবছর পরীক্ষায় ক্লাস 12-এ দিয়েছিল জিএসটি সুবিধা লেখো, 4 মার্কসে দিয়েছিল খুব সম্ভবত, ঠিক আছে, সরি 4 না 3 মার্কসে দিয়েছিল, 2 আর 3 থাকে না, 3 মার্কসে দিয়েছিল। খুব সুন্দর কোশ্চেন, এগুলো ভালো করে পড়ে নিবি। এটা তো একটু বড় লেখা, যদি এই পয়েন্ট লেখা অসুবিধা হয় নিচে আবার আর একটু লিখে দিয়েছি, ঠিক আছে। এইচএস লেভেলে যেই লিখতে হয় সেই লেখাটাও লেখা আছে, যেটা তোর ইজি লাগবে লিখে দিবি। এটা কি বলে, মিটিগেশন অফ ইল এফেক্ট অফ কাসকাডিং, ওই কাসকাডিং এফেক্টের কথা। কাসকাডিং এফেক্ট, জিএসটি আসার ফলে ট্যাক্সের উপর ট্যাক্সটা কি উধাও হয়ে গেছে। জিএসটি যখন ছিল না তখন ট্যাক্সের উপর ট্যাক্স বসতো, কিন্তু জিএসটি আসার ফলে ট্যাক্সের উপর ট্যাক্সটা উধাও হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তাই বলেছে বাই সাবসিউমিং, ঠিক আছে, মোস্ট অফ দ্য সেন্ট্রাল এন্ড স্টেট ট্যাক্স ইনটু আ সিঙ্গেল ট্যাক্স, ঠিক আছে। আগে আগে অনেক সেন্ট্রাল ট্যাক্স ছিল, স্টেট ট্যাক্স ছিল, সেটাকে এইসব এক জায়গায় নিয়ে আসা হয়েছে, একটাই ট্যাক্স জিএসটি।
single tax. And by allowing set up the prior stage of taxes for the transaction across the entire value chain, it would mitigate the ill effects of cascading, improve competitiveness and improve liquidity of the business. মানে আগে যত রকমের ট্যাক্সের সমস্ত ট্যাক্স গুলোকে উধাও করে একটা ট্যাক্স নিয়েছে, অর্থাৎ এখানে ট্যাক্সের উপর ট্যাক্স বসছে না। এলিমিনেশন অফ মাল্টিপল ট্যাক্সেস এন্ড ডবল ট্যাক্সেশন, ওই একই পয়েন্ট বলেছে, এখানে মাল্টিপল ট্যাক্স এলিমিনেট হয়ে গেছে, আগে অনেক ট্যাক্স ছিল সব ট্যাক্স এলিমিনেট বাতিল হয়ে গেছে, এবং ডবল ট্যাক্সেশন ট্যাক্সের উপর ট্যাক্স এখানে বসছে না, ঠিক আছে, এই পয়েন্ট বলেছে। এবার বলছে বুস্ট টু মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে বুস্ট করবে মেক ইন ইন্ডিয়া। জিএসটি উইল গিভ আ মেজর বুস্ট টু মেক ইন ভিউ প্রোডাক্ট, মেক ইন ইন্ডিয়া হবে, হ্যাঁ মেক ইন ইন্ডিয়া। কি বলছে জিএসটি উইল গিভ আ মেজর বুস্ট টু দা মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ অফ দ্য গভর্নমেন্ট বাই ইন্ডিয়া মেকিং গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস in India competitive in the national as well as international market. এবার দেখ এটা অন্য অ্যান্সার দিয়েছি, তুই এই অ্যান্সারও লিখতে পারিস, দুটো তিনটে অ্যান্সার দিয়ে দিয়েছি। জিএসটির সুবিধা এখানে পয়েন্ট, ওই একই পয়েন্ট গুলো দিয়েছি, ওটা লেখা বড় লেখা থাকলে এই লেখাগুলোকেও তুই অ্যাড করতে পারিস, ঠিক আছে। বলছে ইট এলিমিনেটস দ্য কাস্কেডিং এফেক্ট অফ সেভারেল ইনডাইরেক্ট ট্যাক্স, আগে অনেক ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, ঠিক আছে, তাই এটাকে এখন এলিমিনেট করে দেওয়া হচ্ছে। কাস্কেডিং এফেক্ট মানে অর্থাৎ ট্যাক্সের উপর ট্যাক্স বসছে না, এর ফলে কি হবে, ট্যাক্সের উপর ট্যাক্স না বসার ফলে কস্ট অফ গুডস মানে গুডসের যে দাম, সার্ভিসের যে দাম ইজ এক্সপেক্টেড টু রিডিউস, কমে যাচ্ছে এর ফলে। 2 নম্বর পয়েন্ট, ইট এলিমিনেটস দ্য আনহেলদি কম্পিটিশন অ্যামং দ্য স্টেট, আগে যে ভ্যাট রেট এক একটা স্টেটে এক এক রকম ছিল, এর ফলে একটা আনহেলদি কম্পিটিশন ছিল বিভিন্ন স্টেটের মধ্যে, সেটা এখন বাতিল হয়ে গেছে, উধাও হয়ে গেছে, ঠিক আছে, আনহেলদি কম্পিটিশন ছিল। Instead of charging different rate of indirect tax, uniform rate will be applied on goods and services by all state, এখন একটাই রেট অ্যাপ্লিকেবল, ধর ফোনের ওপর তুই যেই স্টেট থেকে কিনবি 12% চার্জ হবে, ঠিক আছে, এটা পুরো উধাও হয়ে গেছে। তাহলে হায়ার থ্রেশহোল্ড ফর রেজিস্ট্রেশন, এটা একটু দেখে নে। আর্লিয়ার ইন ভ্যাট স্ট্রাকচার, ঠিক আছে, আগে ভ্যাট স্ট্রাকচারে কি ছিল, এনি বিজনেস উইথ আ টার্নওভার অফ মোর দ্যান 5 লাখ, মানে 5 লাখ টাকার বেশি যদি সেল হয়, ঠিক আছে, ইন মোস্ট স্টেটস, বেশিরভাগ রাজ্যে যদি টার্নওভার যদি 5 লাখ টাকার বেশি হয়, ঠিক আছে, সেখানে তারা কি দিতে বাধ্য, ভ্যাট দিতে বাধ্য। কি লেখা আছে বুঝিস তো, আগে কি ছিল, বেশিরভাগ রাজ্যে যদি টার্নওভার মানে সেল যে 5 লাখের বেশি হয়, তাহলে তোমাকে ভ্যাট দিতে বাধ্য তুমি। দিস লিমিট ওয়াজ ডিফারেন্ট স্টেট ওয়াইজ, এই লিমিটটা কিন্তু এক একটা স্টেটে এক এক রকম ছিল, লিখে দিতে এই লিমিটটা ডিফারেন্ট স্টেট ওয়াইজ। অলসো সার্ভিস ট্যাক্স ওয়াজ এক্সেম্পটেড ফর সার্ভিস প্রোভাইডার উইথ আ টার্নওভার লেস দ্যান 10 লাখ, তো যদি সার্ভিস এর টার্নওভার যদি 10 লাখের কম হয় তাহলে কোনো সার্ভিস ট্যাক্স লাগতো না, 10 লাখ টাকার উপর হলে সার্ভিস ট্যাক্স লাগতো। আন্ডার জিএসটি রেজিম, জিএসটি আসার পর হাউএভার দিস থ্রেশহোল্ড হ্যাজ বিন ইনক্রিজড টু 20 lakhs উইথ এক্সেম্পট মেনি স্মল ট্রেডার এন্ড সার্ভিস প্রোভাইডার। দেখ লিখেছি ট্যাক্সের লিমিটটা কি, এক্সাইজের নিয়মটা কি 1.5 কোটি, ভ্যাটের নিয়মটা কি 5 লাখ বেশিরভাগ স্টেটে, সার্ভিস ট্যাক্সের নিয়মটা কি 10 লাখ, আর জিএসটি 20 লাখ। আর এনি স্টেটের জন্য, এনি স্টেট মানে কি বলতো, মানে যারা ইকোনমিক দিক থেকে পিছিয়ে আছে অনেকটা, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে তোর 10 লাখ। এবার দেখ এটা হচ্ছে এই আগের অ্যান্সারটা বললাম, ওটাও লিখতে পারিস, এবারে এই অ্যান্সারটাও আমি দিয়ে দিয়েছি এখানে, এখানে লিখতে পারিস এটা। এখানে দেখ এখানে পার্ট পার্ট করে লেখা আছে, জিএসটি কাস্টমারের দিক থেকে জিএসটির কি সুবিধা, কাস্টমারের দিক থেকে জিএসটির সুবিধাগুলো, কাস্টমারের দিক থেকে মানে আমাদের দিক থেকে জিএসটির সুবিধা কি কি আছে। এবার কি হচ্ছে দেখ এখানে, এখানে হচ্ছে তোর ট্রেডার যারা বিজনেসম্যানের দিক থেকে জিএসটির সুবিধা কি, বিজনেসম্যানের দিক থেকে জিএসটির সুবিধা কি আছে, আর এটা গভর্নমেন্টের দিক থেকে জিএসটির সুবিধা কি কি আছে, ঠিক আছে। তো তো এই হচ্ছে তোর জিএসটি সুবিধাগুলো বললাম, এই শেষ, শুরু হলো।
এই দেখ, যে গুডসটা এখানে পড়ালাম না, দেখ হ্যাঁ এদিক দেখ, বলছে 1 নম্বর উদাহরণ বলছে ডিটারমাইন ওয়েদার দ্য জিএসটি ইজ অ্যাপ্লিকেবল। দেখ এটা কি লেখা আছে, কিংফিশার বিয়ার, ঠিক আছে, কিংফিশার বিয়ার। তো এটা কি কিংফিশার বিয়ার, তো বুঝতেই পারছিস কিংফিশার বিয়ার এর মধ্যে কি আছে, অ্যালকোহল আছে, অ্যালকোহল তো আছে, প্রচুর পরিমাণে অ্যালকোহল আছে। তো দেখ বলছে কি অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন, ঠিক আছে। তার মানে এটা তো বুঝতেই পারছিস এটা কিংফিশার বিয়ার, দেখতে পাচ্ছিস দেখ লেখা আছে গায়ে কিংফিশার, ঠিক আছে। তাহলে এর ওপর বলছে এর ওপর কি জিএসটি অ্যাপ্লিকেবল হবে কি হবে না, এর উপর জিএসটি অ্যাপ্লিকেবল হবে কি হবে না। দেখ তাহলে অ্যালকোহলিক লিকার, এটা তো পুরো অ্যালকোহল আছে, কিন্তু এই অ্যালকোহলটাকে মানুষ খাচ্ছে, বুঝতে পারছিস, অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন। তাহলে এটা কি হচ্ছে, এর উপর জিএসটি অ্যাপ্লিকেবল হবে, এর উপর জিএসটি অ্যাপ্লিকেবল হবে, কারণ সংবিধানে বলাই আছে অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশনের উপর জিএসটি অ্যাপ্লিকেবল। নেক্সট কি বলেছে দেখ, এটা কাফ সিরাপ, ঠিক আছে। এই যে এই সিরাপটা তৈরি হয়েছে, এই সিরাপের মধ্যে কি দিয়েছে, অ্যালকোহল দিয়ে, হ্যাঁ পুরো তো অ্যালকোহল নেই, কিছু পরিমাণ অ্যালকোহল আছে, কত অ্যালকোহল আছে কি করে বুঝবো, যারা সিরাপ তৈরি করে তারা বলতে পারবে কতটা অ্যালকোহল দিয়েছে, ঠিক আছে। তো এই সিরাপ তৈরি করতে গিয়ে অ্যালকোহল দিয়েছে, এবার এবার এর উপর কি জিএসটি অ্যাপ্লিকেবল, এর উপর জিএসটি অ্যাপ্লিকেবল, এর উপর কিন্তু জিএসটি অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো দেখ মেডিকেল প্রিপারেশন, দেখ কি লেখা আছে, মেডিকেল প্রিপারেশন কন্টেনিং অ্যালকোহলিক লিকার, মেডিকেল প্রিপারেশন, ঠিক আছে। অনেক ওষুধ তৈরি করতে গিয়ে তার মধ্যে অ্যালকোহল থাকে, ঠিক আছে। তো তো আরো অনেক কিছুতে অ্যালকোহল থাকে, তো এটা বললাম। তা বলছে মেডিকেল প্রিপারেশন কন্টেনিং অ্যালকোহলিক লিকার, এই অ্যালকোহলিক লিকার তৈরি করতে এখানে কিছু মানে এই মেডিকেল আইটেম তৈরি করতে কিছু অ্যালকোহল দেওয়া হয়েছে, এর উপর জিএসটি অ্যাপ্লিকেবল। আর এটা তো বুঝতেই পারছিস কি আছে, তা কি লিখেছে, আফটার সেভিং লোশন বা তুই তোর বডি স্প্রে বলতে পারিস, ঠিক আছে। তো এইগুলোর ওপরও তো তোর এগুলোর ওপরও তো তোর ইয়ে থাকে তোর বা দেখবি তোর সেলুনে গিয়ে যে পার্লারে গিয়ে যখন দেখবি দাড়ি কাটিস তো দেয়, ঠিক আছে, আফটার সেভিং লোশন দেয়, ঠিক আছে। তো ওর মধ্যেও তো অ্যালকোহল থাকে, তো এটার উপর কি জিএসটি অ্যাপ্লিকেবল, অবশ্যই জিএসটি অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো বুঝতে পারলি তো, এই জিনিসটা বলে দিলাম। এবার দেখ গুডস কাকে বলে, গুডস ভালো করে বুঝবি, গুডস কাকে বলে, পরীক্ষায় কেউ দিতে পারে শর্ট কোশ্চেন, গুডস কাকে বলে, শর্ট নোটস দিতে পারে, গুডস কাকে বলে, গুডস এখানে লেখা আছে গুডস, গুডস কাকে বলে, গুডস কাকে বলে, গুডস এর সেকশনটা কি লেখা আছে, সেকশন 2 সাবসেকশন 52, কার মানে এই যে এই ধারাটা আছে না, কিসের ধারা, কোন আইনের ধারা, সিজিএসটি অ্যাক্টে এই কথা বলা, সিজিএসটি অ্যাক্টে সেকশন 2 সাবসেকশন 52 তে, ঠিক আছে, গুডস সম্পর্কে কি বলা আছে। বলছে গুডস মানে কি, গুডস মানে এভরি কাইন্ড, ঠিক আছে, অফ মুভেবল প্রপার্টি, মুভেবল মানে জানিস তো এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ করা যাবে, তার মানে একটা জিনিস বুঝতে পারলি যে গুডস এর মধ্যে ইমুভেবল প্রপার্টি আসবে না, ইমুভেবল প্রপার্টি আসবে না, বলে দিয়েছে সমস্ত মুভেবল প্রপার্টি, যেই সমস্ত প্রপার্টি বা যে সমস্ত গুডসকে তুই মুভ করতে পারবি সেইগুলো গুডস এর মধ্যে আসবে। আচ্ছা বাড়ি কি গুডস এর মধ্যে আসতে পারে, ল্যান্ড গুডস এর মধ্যে আসতে পারে না, এইগুলো কি, এইগুলো হচ্ছে ইমুভেবল প্রপার্টি, তার মানে এইগুলোর উপর তো তোর কি হবে না, গুডস তো নয়, এইগুলো যেহেতু গুডস না, তাহলে এর উপর কি জিএসটি হবে, বাড়ির উপর জিএসটি হবে, বাড়ির উপর জিএসটি হবে না, ল্যান্ডের উপর জিএসটি হবে। আচ্ছা দেখবি বাড়ির পাশে ধর একটা ফ্ল্যাট হচ্ছে, অনেকে ফ্ল্যাট কিনতে যায়, তো ভালো করে বুঝবি কিন্তু গল্পটা আমি কি বলতে চাইছি, এই অ্যান্সার দিয়ে দেখি। ধর ফ্ল্যাটটা তুই ঠিক করিস 2 বিএইচকে নিবি, ফ্ল্যাটটার দাম তোকে বলে দিল সাপোজ ধর 60 লাখ টাকা, যখন তুই ওরা স্টার্টিং করছে তখন থেকেই তুই বললি তুই 60 লাখ টাকা, তুই প্রথমে না 10 লাখ টাকা ডাউন করে দিলি, আচ্ছা ঠিক আছে 10 লাখ টাকা ডাউন করে দিলি, এবার তৈরি হতে হতে তুই টাকা দিবি, তৈরি হতে টাকা দিবি, এবার তারপরে বেশ কিছুদিন মধ্যে ফ্ল্যাটটা তৈরি হতে ধর সাপোজ 2 বছর লাগলো, তুই 1 বছর পর আরো তুই 30 লাখ টাকা দিয়ে দিয়েছিস, তাহলে কত দিয়ে দিলি, 40 লাখ টাকা দিয়ে দিলে আর 20 লাখ টাকা বাকি, ঠিক আছে। এবার বাড়ি মোটামুটি যখন তৈরি হয়ে আসলো, এখন তৈরি হয়নি, আরো 1-2 মাস বাকি, তখন আরো 10 লাখ টাকা দিয়ে দিলি, কত টাকা দেওয়া হয়ে গেছে, 50 লাখ টাকা দেওয়া হয়ে গেছে, বাড়ি এবার কমপ্লিট হয়ে গেছে।
তারপরে তুই আবার 10 লাখ টাকা দিলি, তাহলে টোটাল কত দিলে? 7 লাখ টাকা। আমার প্রশ্ন হলো, প্রথমে তুই 10 লাখ টাকা ডাউন করলি, ওর উপর জিএসটি নেবে? নেবে। কি করে নেবে? গভর্নমেন্ট নিয়ম করে দিয়েছে এটা। কোনটা ইমুভেবল প্রপার্টি? তুই টাকা দিলি, তুই তো বাড়ি হয়নি তৈরি, তোর তো বাড়ি তৈরি হয়নি এখনো, তোর কি ফ্ল্যাটটা কি তৈরি হয়ে গেছে? ফ্ল্যাটটা তৈরি করতে 2 বছর লাগলো, ফ্ল্যাট তৈরি করতে 2 বছর লাগবে। তুই যখন বুকিং করলি তখনই তুই 10 লাখ টাকা দিয়ে দিলি, তুই টাকা দিলি, তুই তো বাড়ি এখনো রেডি হয়নি। ভালো করে বুঝবি, আমি তোকে পুরো পুরো এক্সাম্পলটা তৈরি করছি। 10 লাখ টাকা দিয়ে দিলি, ওর উপর তোকে জিএসটি দিতে হবে। তারপরে তুই আরো 30 লাখ টাকা দিলি, বাড়ি তৈরি হয়নি, জিএসটি দিতে হবে। 30 আর 10 40 হয়ে গেল। তারপরে আবার 10 লাখ টাকা দিলি, কিন্তু বাড়ি তৈরি হয়নি, ওর উপর জিএসটি নেবে। কিন্তু তারপরে যে আবার 10 লাখ টাকা আরো বাকি আছে, তো বাড়ি তৈরি হয়ে গেছে, তারপর তুই 10 লাখ টাকা দিলি, এর উপর আর জিএসটি হবে না। মানে বাড়িটা কি ইমুভেবল প্রপার্টি? ইমুভেবল প্রপার্টির উপর জিএসটি হয় না। এতক্ষণ বাড়ি তৈরি হয়নি, আর এবার বাড়ি তৈরি হয়ে গেছে। এবার তুই বাড়িটা কিনে নিলি 60 লাখ টাকা দিয়ে, এবার তোর বাড়ি থাকার ওটার ইচ্ছা নেই, ফ্ল্যাটটা 1-2 থাকার পর তুই কাউকে ধর 60 লাখ টাকার ফ্ল্যাটটা তুই 50 লাখ টাকায় বিক্রি করে দিলি, তুই জিএসটি নিতে পারবি না। বাড়ি তো জিএসটি নিতে পারবি না, ঠিক আছে তো? আচ্ছা, এবার ধর যে সমস্ত প্রমোটার আছে তারা ফ্ল্যাট তৈরি করে, দেখবি ওদের রেডি ফ্ল্যাট থাকে, অনেকে রেডি ফ্ল্যাট বিক্রি করছে, জিএসটি নিতে পারবে না। বুঝতে পারছি কেন জিএসটি নিতে পারবে না? তোর এটা যে ইমুভেবল প্রপার্টি, ইমুভেবল প্রপার্টির উপর জিএসটি হয় না। আচ্ছা জানিস আর একটা কথা, স্ট্যাম্প ডিউটির নাম শুনিস তোরা কেউ? স্ট্যাম্প ডিউটি, কেউ যদি ফ্ল্যাট কেনে না, তার উপর স্ট্যাম্প ডিউটি দিতে হয়। তার মানে তুই ভাব, তুই যে ফ্ল্যাটটা কিনলি, এতদিন যে জিএসটি দিলি, তো বাড়িটা তৈরি হয়ে গেল, তারপর তোকে তো রেজিস্ট্রেশন করতে হবে, স্ট্যাম্প ডিউটি দিতে হবে গভর্নমেন্টকে। এবার এক একটা স্টেটে এক একটা রেট থাকে, আমাদের স্টেটে মনে হয় খুব সম্ভবত 8% চলছে, 7 কি 8-এর মধ্যে এক্স্যাক্টলি আমি ঠিক বলতে পারছি না, 7 কি 8% চলছে। তাহলে তোকে, তোর বাড়ির দাম যদি 60 লাখ টাকা, 60 লাখের উপর আরো 8%, ঠিক আছে, আরো 8% তোকে দিয়ে 4,80,000 টাকা দিতে হবে স্ট্যাম্প ডিউটি। কি বললাম? এটা তোকে দিতেই হবে। হ্যাঁ, যা সোনা ফোনা যাচ্ছে, আস্তে আস্তে স্ট্যাম্প ডিউটি উঠে যেতে পারে, পুরোপুরি ওখানে জিএসটি চলে আসতে পারে, ঠিক আছে তো? তো কি বললাম বুঝতে পারলি? তাহলে কি কি বুঝতে পারলাম? থেকে কি বললাম? গুডস বলতে সমস্ত মুভেবল প্রপার্টি গুডস এর মধ্যে, সমস্ত মুভেবল প্রপার্টি গুডস এর মধ্যে আসবে, ঠিক আছে, আদার দেন মানি অ্যান্ড সিকিউরিটিজ, ঠিক আছে, আদার দেন মানি অ্যান্ড সিকিউরিটিজ, এটা জিএসটির মধ্যে আসবে না। তাহলে কি কি আসবে না? দেখ, সমস্ত মুভেবল প্রপার্টি গুডস এর মধ্যে আসবে, কিন্তু আসবে না কে? আদার দেন মানি অ্যান্ড সিকিউরিটি। সিকিউরিটি মানে শেয়ার, মানি টাকা পয়সা, ঠিক আছে তো? বাট ইনক্লুডস অ্যাকশনেবল ক্লেম। অ্যাকশনেবল ক্লেম বুঝিস এটা কাকে বলে? মানে ধর তোর পাওয়ার না, ধর আজকে বাড়িতে বসে আছিস, ধর বসে আছিস, ধর আজকে ধর তোর তুই ভাবিসনি কিন্তু তুই পেয়ে গেলি। আমি কথাটা বুঝতে পারলি না? আজকে ধর সাপোজ ধর কি বললাম, ধর একজন লোক ধর মিস্টার রাম, সাপোজ ধর মিস্টার রাম, এই ডিস্টার্ব করিস না, ধর মিস্টার রাম, ওর ধর ছেলে আছে, ভালো করে শুনবি, রাম ওর একটা ছেলে আছে, ঠিক আছে তো? আর ধর বাড়িতে কেউ নেই, ও ধর ছেলে আছে। এবার ধর রামের একটা 4 চাকা গাড়ি আছে, ঠিক, রামের একটা 4 চাকা গাড়ি আছে। এবার 4 চাকা গাড়িটা ওর বন্ধু ধর চেয়েছে, ওই 4-5 দিনের জন্য দিবি, ও দিয়ে দিল, 4 চাকা গাড়িটা দিয়ে দিল, ঠিক আছে, 4 চাকা গাড়িটা দিয়ে দিল। এবার ধর 4 দিন পর তো গাড়িটা ফেরত দেবে, গাড়িটা যখন ফেরত দিতে আসলো, ওর বন্ধু দেখলো রাম মারা গেছে, ঠিক আছে তো? এবার গাড়িটা কে পেয়ে যাবে? ওর ফ্যামিলি মেম্বার, ছেলে বা ওর ফ্যামিলি যে মেম্বার আছে সে ধর পেয়ে গেল গাড়িটা। তার মানে গাড়িটাও তার ছিল না, কিন্তু পেয়ে গেল। তার মানে কি, তোর জিনিস না, অথচ তুই কোনো কারণবশত দুর্ভাগ্যবশত পেয়ে গেলি, ঠিক আছে, তোর জিনিস নাকি দুর্ভাগ্যবশত তুই পেয়ে গেলি, এটাকে বলে অ্যাকশনেবল ক্লেম, ঠিক আছে, ক্লেম, ঠিক আছে, যেটা তোর পাওয়ার কথা না কিন্তু তুই পেয়ে গেলি, অ্যাকশনেবল ক্লেম, ঠিক আছে। এছাড়া কি বলছে? গ্রোয়িং ক্রপস, গ্রাস এন্ড আদার থিংস অ্যাটাচ টু, আর আচ্ছা আর একটা কথা দেখবি, তোর ধর কোনো জমি আছে, জমির ওপর না অনেক ঘাস আছে, বা ধর শস্য আছে, থাকে না অনেকে জমি থাকে, জমি ঘাস আছে শস্য আছে। এবার তুই জমির উপর থেকে ঘাস আর শস্য তুলে ওটাকে বেচে দিলি, এই ঘাস শস্য এগুলো গুডস এর মধ্যে পড়ে বলেছে। কিন্তু তুই জমি সমেত ঘাস বিক্রি করে দিলি, শস্য বিক্রি করে দিলি, ওটা গুডস এর মধ্যে পড়বে না, এটাই বলেছে এখানে লেখাটা। কি লিখেছে? বলছে অ্যাকশনাল ক্লেম গ্রোয়িং ক্রপস, গ্রাস এন্ড আদার থিংস অ্যাটাচ টু অর ফর্মিং পার্ট অফ ভিউ প্রোডাক্ট, ঠিক আছে, হুইচ আর এগ্রিড টু সেভার্ড বিফোর সাপ্লাই অর আন্ডার আ কন্ট্রাক্ট অফ সাপ্লাই। এই বলেছে গুডস কাকে বলে। এই হয়ে গেল গুডস। abnormal ইনকাম হলো, কিন্তু ওটার জিএসটি হবে। হ্যাঁ, যে কোনো abnormal ইনকাম হবে। এবার দেখ
সার্ভিস, গুডস এর উপর জিএসটি। দেখ এদিক দেখা, তুই তোর কোশ্চেনে আনসার তুই পেয়ে যাবি, গুডস এর উপর জিএসটি হয়। এবার ওইটা তুই যেটা তুই আপনার এটা হলো, ওটা যদি গুডস হয় তাহলে জিএসটি হবে। মোট কথা ওটাকে গুডস হতে হবে, গুডস এর উপর জিএসটি হবে। এবার বুঝতে হবে গুডস কাকে বলে, গুডস কাকে বলে। সার্ভিস, সার্ভিস বলতে এনিথিং আদার দ্যান গুডস। সার্ভিস কাকে বলে? গুডস যেটা নয় সেটাই সার্ভিস, ঠিক আছে। মানি, সিকিউরিটিস, ঠিক আছে, এইগুলো আদার দ্যান গুডস, মানি, সার্ভিস, ঠিক আছে। আদার দ্যান গুডস, মানি, সিকিউরিটিস, এইগুলো ছাড়া বাকি সবই সার্ভিসের মধ্যে পড়বে। বাট ইনক্লুডস, কি ইনক্লুডস থাকবে? অ্যাক্টিভিটি রিলেটিং টু দ্য ইউজ অফ মানি অর ইটস কনভার্সন বাই ক্যাশ। আচ্ছা, ধর সাপোজ ধর এখানে কি লিখে বলছি, আজকে ধর কারোর কাছে, ধর তোর কাছে ধর বললি আমার কাছে না 10,000 টাকা আছে, 10,000 টাকা আছে, ধর 2,000 টাকার নোট 5টা আছে, বলি আমাকে ভাঙিয়ে দাও। কি কি লাগবে? আমার কাছে ধর টাকা আছে, আমি ঠিক আছে ভাঙিয়ে দিতে পারবো। বলি আমাকে সব করে 100 টাকার নোট দাও, আমি দেবো, কোনো সমস্যা নেই। এর জন্য আমাকে 100 টাকা এক্সট্রা দিতে হবে, এর জন্য আমাকে 100 টাকা এক্সট্রা দিতে হবে। তার মানে কি, এই যে আমি ওর থেকে 100 টাকা এক্সট্রা নিলাম, গভর্নমেন্ট এই 100 টাকা এক্সট্রা নেওয়ার জন্য জিএসটি নেবে, ঠিক আছে। তো তার মানে বুঝতে পারলি কোনটা কি বললাম? এই টাকা ভাঙানোর জন্য যদি এক্সট্রা টাকা নিই, তার উপর গভর্নমেন্ট জিএসটি নেবে। এবার দেখবি অনেকে দেখবি বিদেশ থেকে আসে, ডলার নিয়ে এসে ডলার ভাঙায়। তো এখন $1 দাম 91 কি 92 চলছে, ঠিক আছে। এবার ধর ও যদি তুই যার থেকে ভাঙালি, ও যদি তোর থেকে 1 টাকা বেশি নেয়, ওই 1 টাকার উপর গভর্নমেন্ট জিএসটি নেবে, ঠিক আছে। তো 1 টাকার উপর গভর্নমেন্ট জিএসটি নেবে, বুঝতে পারছিস কি বললাম ব্যাপারটা? তো এখানে এই কথাটা লিখেছে, তাহলে যে টাকা যদি কনভার্ট করিস তার উপর জিএসটি নেবে। আচ্ছা, এবার ধর সাপোজ ধর টাটা কোম্পানি, টাটা কোম্পানি ধর কোনো শেয়ার আছে, সিকিউরিটিস লিখেছে, টাটা কোম্পানির শেয়ার আছে, তুই তো টাটা কোম্পানির শেয়ার কিনলি গিয়ে, টাটা কোম্পানি ধর একটা শেয়ার কিনলি, যে দাম 2,000 3,000 টাকা দাম, একটা শেয়ার তুই 3,000 টাকা দিয়ে কিনলি, কোনো জিএসটি দিতে হবে না। কিন্তু থ্রু ব্রোকারের থ্রুতে যদি কিনিস শেয়ার, তাহলে ব্রোকারকে জিএসটি দিতে হবে। এই সরি জিএসটি কি বলছি, ওদেরকে এক্সট্রা চার্জ দেয়, জিএসটি না। মানে ধর তুই ধর টাটা কোম্পানির শেয়ার যদি ডাইরেক্ট কিনিস, তোকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে, কোনো এক্সট্রা টাকা পয়সা দিতে হবে না। কিন্তু ব্রোকারের থ্রুতে কিনলে ওদেরকে এক্সট্রা দিতে হবে টাকা, ঠিক আছে। এই 2,000 টাকা হয়, 2,000 টাকা যায় 2,100 টাকা বা 2,050 টাকা এক্সট্রা দিলি। এই যে এক্সট্রা টাকা দিলি, এই যে এক্সট্রা টাকা, তার উপর জিএসটি হবে। তো এখানে এই কথা বলে দিয়েছে, তাহলে বুঝতে পারলি হোয়াট ইজ গুডস, হোয়াট ইজ সার্ভিস। কারণ আমি এটা পড়লাম, কারণ আমাদের ডেফিনেশনে জিএসটি কাকে বলে, সেখানে গুডস আর সার্ভিসের একটা মানে আছে। তাই গুডস আর সার্ভিস কাকে বলে তো জেনে রাখাটা খুব জরুরি, খুব জরুরি। এদিক দেখা কি লেখা আছে, ইন্ট্রাস্টেট সাপ্লাই। বল দেখি ইন্ট্রাস্টেট সাপ্লাই কাকে বলে? ইন্ট্রা উইদিন স্টেট, ঠিকই তো বলেছে, উইদিন স্টেট। একই রাজ্যের মধ্যে যদি সাপ্লাই হয়, একই স্টেটের মধ্যে যদি সাপ্লাই হয়, তখন তাকে বলে ইন্টারস্টেট সাপ্লাই। আর ইন্টার কাকে বলে? একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে বলে। তাই এখানে টপিকটা পড়তে হবে ইন্টারস্টেট সাপ্লাই আর ইন্টারস্টেট সাপ্লাই কাকে বলে। ইন্টারস্টেট সাপ্লাই কাকে বলে? বলছে সাপ্লাই অফ গুডস উইদিন দ্য সেম স্টেট, একই স্টেটের মধ্যে হলে তাকে বলে ইন্ট্রা, ঠিক আছে। আর ইন্টার কাকে বলে? সাপ্লাই অফ গুডস অর সার্ভিস আউটসাইড স্টেট, অর্থাৎ একটা স্টেট থেকে আরেকটা স্টেটে হলে তখন তাকে বলে ইন্টার স্টেট সাপ্লাই। আচ্ছা, এবার দেখ এখানে ফ্লো চার্ট করে দিয়েছি, যাতে তোর বুঝতে অসুবিধা হবে না। লোকেশন অফ সাপ্লায়ার মানে লস, এটাকে বলে শর্টে বলে লস, LOS, ঠিক আছে। সাপ্লায়ার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ যে দোকানদার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। কিন্তু ও সাপ্লাই করছে কোথায়? মালটা বেচছে কোথায়? ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলেই বেচছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছে। এটাকে কি বলা হয়? ইন্ট্রা। এখানে সিজিএসটি আর এসজিএসটি বসবে। ইন্টারস্টেট, এখানে সিজিএসটি এসজিএসটি বসবে। এবার দোকানদার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, ও মালটা বেচছে কোথায়? উড়িষ্যায়। তাহলে একটা স্টেট থেকে আরেকটা স্টেট, এটাকে কি বলে? ইন্টার। এক্ষেত্রে বসবে আইজিএসটি। ক্লিয়ার হচ্ছে এইগুলো? টাইপ অফ সাপ্লাই, সাপ্লাই ক রকমের হয় দেখ, লিখেছি ওই একই কথা, ইন্টারস্টেট আর একটা ইন্টারস্টেট। এগুলো বেসিক জিনিস, হয়তো খুব ইজি লাগছে, কারণ এইগুলোর উপরই কিন্তু জিএসটি সাবজেক্ট পুরো এর উপরই থাকবে।
এই জিনিসগুলো সব নলেজে রাখতে হবে বারবার করে, ঠিক আছে? একটা ইন্ট্রাস্টেট আর একটা ইন্টারস্টেট। আচ্ছা, এখানে পাশে ইউটি লেখা আছে কেন? একই স্টেটের মধ্যে হলে ইন্টারস্টেট, আর একই ইউনিয়ন টেরিটরির মধ্যে হলে তাকে বলে ইন্ট্রা ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে? একটা স্টেট থেকে আর একটা স্টেট হলে ইন্টারস্টেট, ঠিক আছে? আর একটা ইউনিয়ন টেরিটরি থেকে আর একটা ইউনিয়ন টেরিটরির মধ্যে হলে কি হবে? ইন্টার ইউনিয়ন টেরিটরি। দেখ এখানে তোকে লিখেছি, ভালো করে বুঝবি। আমি তোকে বলছি দেখার দরকার কি আছে, একটা স্টেট একই স্টেটের মধ্যে হলে কি লেখা আছে? ইন্টার। আচ্ছা, একই স্টেটের মধ্যে হলে কি কি হয়? একই ইউনিয়ন টেরিটরির মধ্যে হলে কি হয়? ইউটি জিএসটি, এটাই লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মধ্যে হলে কি হয়? আইজিএসটি। একটা স্টেট থেকে আরেকটা স্টেট মানে বিটুইন টু স্টেট। এবার যে বিটুইন টু ইউনিয়ন টেরিটরি, ওই যে বল লাদাখ থেকে ধর ওখানে কি বল চণ্ডীগড়, তাহলে কি হবে? দুটো ডিফারেন্ট ইউনিয়ন টেরিটরির মধ্যে হলে আইজিএসটি। আচ্ছা, এরকম যদি হয় একটা স্টেট আর একটা ইউনিয়ন টেরিটরি, এই দেখ এখানে কি লেখা আছে? একটা স্টেট আর একটা ইউনিয়ন টেরিটরি, এক্ষেত্রেও তোর আইজিএসটি, ঠিক আছে? তো বুঝতে পারলি ব্যাপারটা? পয়েন্ট বুঝতে হবে কিন্তু তোকে। এই সাবজেক্টে অঙ্ক আমি আসবো, কেন থিওরিটিক্যাল কনসেপ্ট না বোঝালে অঙ্কে আসতে পারছি না, থিওরি না জানাতে পারলে অঙ্ক আসতে পারছি না, থিওরি জানাতে হবে আগে। আচ্ছা দেখ কি বলছে, ইন্টারস্টেট সাপ্লাই, এই যে কি বললাম, এটা তো ওই যে কথাটা বললাম সেটাই লেখা আছে, লস, ঠিক আছে? লোকে মানে দোকানদার আর হচ্ছে কোথায় মালটা বেচছে, এটা দোকানদার, দোকানদার কোথাকার? ওয়েস্ট বেঙ্গল, আর যাকে বেচছে সেও ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দুটোই যদি সেম স্টেটে হয়, সেম স্টেট বা সেম ইউনিয়ন টেরিটরি হলে তাকে বলে ইন্টারস্টেট সাপ্লাই। আর ইন্টারস্টেট সাপ্লাই কাকে বলে? দুটো যদি ডিফারেন্ট স্টেট হয় বা ডিফারেন্ট ইউনিয়ন টেরিটরি হয় তখন তাকে বলে ইন্টারস্টেট সাপ্লাই, ঠিক আছে? এটা তো তোকে বলে দিয়েছি অলরেডি, এটা বোঝানোর কিছু নেই। তাহলে এইগুলো কিন্তু পুরোটা থিওরিটিক্যাল কনসেপ্ট হয়ে গেল। এই লাস্ট এটা পড়ে নে, জিএসটির বৈশিষ্ট্যটা পড়ে নে, দুটো ফিচার্স পর, জিএসটি দুটো বৈশিষ্ট্য কি কি আছে বলছে। জিএসটি কি? এটা এক লাইনে হয়ে যাবে। জিএসটি ইট ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স। এটাকে জিএসটি কি? এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। নেক্সট কি বলেছে? ইট ইজ আ 4 টায়ার ট্যাক্স স্ট্রাকচার। আচ্ছা, আমাদের ভারতবর্ষে ক রকমের ট্যাক্স স্ট্রাকচার আছে? জিএসটি কটা রেট আছে? জিএসটি 4টে, বলতে পারি কি কি? 5, 12, 18, 28। 5, 12, 18, 28। আরো আছে জানিস তো, একটা 3% আছে জানিস? কিসের উপর 3% জিএসটি জানিস? কিসের উপর 3%, 1%? এইগুলো দেখ এখানে কি লেখা আছে, দেখ এই দেখ 3% কার উপর? গোল্ডের উপর 3%, গোল্ডের উপর, গোল্ডের উপর 3% জিএসটি, গোল্ডের উপর, ঠিক আছে? আর 0% কার উপর জানিস তো? ওই যদি শাক সবজি কিনতে যাই না আমরা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো নেসেসারি গুডস, ঠিক আছে? নেসেসারি গুডস এর উপর 0% জিএসটি, ঠিক আছে? আচ্ছা, এই যে গোল্ডের ওপর 3%, ডায়মন্ড, প্লাটিনাম এগুলোর উপর 3%। আচ্ছা, কি বলছে? মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ইনডাইরেক্ট ট্যাক্স অফ সেন্ট্রাল এন্ড স্টেট আর ইন্টিগ্রেটেড ইনটু জিএসটি, ঠিক আছে? বলছে মোস্ট যত ইম্পর্টেন্ট ইনডাইরেক্ট ট্যাক্স আছে, সে সেন্ট্রাল হোক বা স্টেট হোক, সেটাকে ইন্টিগ্রেট করা হয় জিএসটির মধ্যে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? ইট ইন্টিগ্রেটস গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্সেস ইনটু ইউনিফাইড ট্যাক্স রিজাইম, ঠিক আছে? তো এইটুকু পড়ালাম, পরের দিন আরো কিছু থিওরি আছে, পড়াতে হবে।